ছেলেটার ভাবসাব ক্যাম্পাসে সব মেয়েদের নজর কেড়েছে, আর সাকিব কেড়েছে মুখের উজ্জ্বল হাসি। সে এক মুহূর্তের জন্য ছেলেটাকে সহ্য করতে পারছে না। কোথাকার কোন ছেলে এসে ক্যাম্পাসের মেয়েদের মন কেড়ে নিয়েছে। সাকিব দ্রুত গতিতে এগিয়ে যায় নতুন ছেলেটার দিকে। শ্রাবণীর মনটা খুব খারাপ, কেমন যেন উদাসীন লাগছে। সবাই এই ব্যাপারটা লক্ষ্য করেছে। মন খারাপ করার কথা যেখানে নেহার, সেখানে শ্রাবণী কেন মন খারাপ করে বসে আছে কেউ বুঝে উঠতে পারছে না। ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবচেয়ে বেশি কথা বলে প্রীতি। এই কারণে সবাই মিলে তার একটা নিকনেম দিয়েছে, বাচাল 20। সবাই তাকে এই নামে ডাকে, তবুও সে রাগ করে না। আবার মাঝে মধ্যে যখন প্রীতি রেগে যায়, তখন কেউ যদি তাকে ওই নামে ডাকে, তাহলে সে তার অবস্থা আরও খারাপ করে ছাড়ে। নেহা, আমায় একটা সত্যি কথা বলবি? শ্রাবণীর কণ্ঠে কেমন যেন একটা চাপা কষ্টের আভাস পাওয়া যাচ্ছে। নেহা নিজেকে ঠিক করে বলে, শ্রাবণী, আমি মিথ্যা কথা বলি, কিন্তু সেটা সবসময় না। যেখানে যেটা বলতে হয় আমি সেখানে তাই বলি। এবার তুই বল, আমাকে কি বলতে হবে? রাফাত কি দোষী ছিল নাকি নির্দোষ ছিল? দেখ, সত্যি যেটা সেটাই বলবি আমাকে। নেহা কিছু বলতে গিয়েও কিছু বলে না। সে প্রীতির দিকে তাকায়। প্রীতিও কেমন দৃষ্টিতে যেন তাকিয়ে আছে। শ্রাবণী যে আজকে এই প্রশ্নটা করবে কেউ ভাবতেই পারছে না। নেহা চিন্তা করে, রাফাতের ওপর মিথ্যা অপবাদ দিয়ে কোনো লাভ হলো না। ছেলেটা সবাইকে রহস্যের মায়াজালে ফেলে থানা থেকে চলে এসেছে। চাইলেও আর কোনো শাস্তি তাকে দেওয়া যাবে না। এর থেকে ভালো শ্রাবণীকে সত্যি কথাটা বলে দেওয়া। নেহার এমন চুপ করে থাকা দেখে শ্রাবণী কিছু একটা আন্দাজ করতে পারছে। কি হলো নেহা, হঠাৎ কথার মাঝে এমন চুপ মেরে গেলি কেন? যা বলার বলে দে, আমি কিছু মনে করব না। তুই এমনভাবে কথা বলছিস যে আগে থেকে সব কিছু জানিস। আমি জানি না কিছু, তবে কিছু একটা আন্দাজ করতে পারছি। কি আন্দাজ করতে পেরেছিস রে শ্রাবণী? তা বলা যাবে না, কারণ আমি আমার মস্তিষ্কের ভিতর সাজিয়ে রাখা চিন্তা ভাবনাগুলো নিজের কাছে লুকিয়ে। হয়েছে হয়েছে, বলবি না তাই বল, এত ঘুরিয়ে ফিরিয়ে বলার প্রয়োজন নেই। মন খারাপ করিস না বেটি, তোরা তো জানিস আমি কেমন। নেহার মিমি শুধু প্রীতি আর শ্রাবণীর কথোপকথন শুনে যাচ্ছে, কেউ কিছু বলছে না। নেহার মধ্যে নীরবতা চলছে, কিন্তু তার মস্তিষ্কের চিন্তাগুলো এখনও সতেজভাবে ঘোরাফেরা করছে। তার মাথায় একটাই চিন্তা, শ্রাবণীকে আন্দাজ করতে পেরেছে। সে কি আগে থেকে জেনে গেছে যে রাফাতকে ফাঁসানো হয়েছে, নাকি সে এই ব্যাপারে এখনও জানে পর্যন্ত না? কি বলবে নেহা সেটাই বুঝতে পারছে না। নেহা, তুই কি আজকে বাসা থেকে খেয়ে আসিসনি? খাবো না কেন? অবশ্যই খেয়ে এসেছি। তাহলে তুই চুপ করে থাকিস কেন? আর তুই এমনভাবে কথা বলছিস কেন? চল সবাই ক্লাসে যাই। আমার প্রশ্নের জবাব না পেয়ে আমি ক্লাসে যাব না। তোর আবার কিসের প্রশ্ন? এটাই যে রাফাত দোষী নাকি নির্দোষ। দেখ শ্রাবণী, ব্যাপারটা তোকে বলা উচিত। ওই দিন রাফাত লাইব্রেরিতে আমার সাথে কিছু করেনি। আমি মিথ্যে একটা অপবাদ দিয়েছি তার নামে। কেন করলি তুই এমন রাফাতের সাথে? রাফাতকে আমার জাস্ট সহ্য হয় না, তাই ক্যাম্পাস থেকে তাড়ানোর জন্য এটা করেছি। কাজটা তুই ঠিক করিসনি। নেহা মাথাটা নিচু করে নেয়। সে এখন বুঝতে পারছে সে যে কাজটা ঠিক করেনি। গতকাল রাতে তার বাবা শফিক সাহেব খাবার টেবিলে বসে নেহাকে বলেছিল, ছেলেটার সাথে এমন না করলেও পারতি, ছেলেটা খুব ক্ষমতাশালী। গতকাল রাতে নেহা 1 সেকেন্ডের জন্য ঘুমাতে পারেনি। চোখ জোড়া বন্ধ করলেই থানার ভিতর রাফাতের সেই অচেনা দৃশ্যটা ভেসে ওঠে। নেহা ক্যাম্পাসে আসার পর থেকে রাফাতকে খুঁজছিল, কিন্তু রাফাতের দেখা মেলেনি। পুকুর পাড়ে নীরবভাবে বসে থাকা ছেলেটা আজ নেই। আদৌ কি ছেলেটা ক্যাম্পাসে আর আসবে জানে না নেহা। নেহার পাশে বসে থাকা প্রীতি বলে ওঠে, বাদ দে তো শ্রাবণী, একটা খ্যাত ছেলের জন্য আমাদের মধ্যে ঝামেলা করছিস কেন? প্রীতি,
একটা কথা তো না জেনেই খুব সহজভাবে বলে দিলি। সত্যি কি রাফাত নামের ছেলেটা খ্যাত, নাকি অন্য কিছু? এটা কি ভেবেচিন্তে দেখেছিস? অন্য কিছু মানে? এই কথা দিয়ে কি বোঝাতে চাচ্ছিস তুই? এটাই জেনে রাখ, রাফাত কোনো গরিব ঘরের খ্যাত ছেলে না। সে সাধারণের মধ্যে অসাধারণ একজন ব্যক্তিত্বের মানুষ। শ্রাবণীর এমন রহস্যময় কথার মানে কেউ বুঝতে পারছে না। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রাবণীর দিকে। জানার আগ্রহ সবার রাফাতকে। কি এমন আছে তার মধ্যে যা সাধারণের ভিতর অসাধারণ? ক্যাম্পাসে নতুন আসা ছেলেটার গেঞ্জির কলার ধরে আছে সাকিব। মাঠের এক কোণে দাঁড়িয়ে আছে সামনাসামনি দুজন। আশেপাশে স্টুডেন্টদের ভিড় জমেছে অনেক। কেউ এসেছে নতুন ছেলেকে দেখার জন্য, আবার কেউ এসেছে মজা দেখার জন্য। কেননা সাকিব প্রতিদিনই কাউকে না কাউকে র্যাগিং করে, আর ক্যাম্পাসের কম বেশি সবাই সেখানে উপস্থিত থেকে মজা লুটে নেয়। আজও তার ব্যতিক্রম হলো না। সাকিব আজকে সবাইকে মজা দেওয়ার জন্য নতুন আসা স্মার্ট বয়কে নিয়েছে। সবাই অধীর আগ্রহে চেয়ে আছে কি হয় কি হয়। ছেলেটা কিছু বলছে না সাকিবকে। এটা দেখে সাকিব যেন আরও বেশি সুযোগ পেয়ে গেছে। আগের থেকে একটু জোরে চেপে ধরেছে ছেলেটার কলার। ছেলেটা কিছু বলতে যাবে এর আগেই সাকিব বলতে থাকে, কিরে, গলা ধরেছে বলে রাগ লাগছে তোর? ছেলেটা ডান হাত দিয়ে মুখের উপর থেকে কালো কালারের কঙ্কালাকা মাস্কটা সরিয়ে নেয়। সাকিব গেঞ্জির কলারটা ছেড়ে 2 কদম পিছনে যায়। ছেলেটার চেহারা দেখে সবাই একেবারে অবাক হয়ে গেছে। এটা যেন বিশ্বাসের যোগ্য না, কারণ ক্যাম্পাসে নতুন আসা ছেলেটা আর কেউ না, রাফাত নিজেই। এটা কিভাবে সম্ভব? সবার মনে একটাই প্রশ্ন, রাফাত এমন অবস্থায় কেন? কিরে সাকিব, চোখ জোড়া এমন রসগোল্লার মতো করে রেখেছিস কেন? তোকে সত্যি রাফাত? কেন রে, বিশ্বাস হচ্ছে না বুঝি? তুই এমন অবস্থায়? এটা কিভাবে সম্ভব? অসম্ভবের কিছু নেই, এই পৃথিবীতে সব কিছু সম্ভব। রাফাত সেই জায়গাটা ত্যাগ করে। সাকিব এখনও সেই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সে ভাবে, এত দামি মডেলের ব্র্যান্ডের একটা গাড়ি কোথা থেকে রাফাতের কাছে? দুদিনে কি মানুষ এত পরিবর্তন হয়ে যায় যা একজনের কল্পনার বাইরে? সাকিবের কাছে এখনও বিষয়টা পুরোপুরিভাবে স্পষ্ট হয়নি যে রাফাত কে, কি তার পরিচয়, কোথায় থাকে, কি করে। রাফাত যে তার আসল নাম না সেটাও সে বুঝে গেছে। একটা গরিব খ্যাত ছেলে, হঠাৎ তার এমন পরিবর্তন কেউ এটা মেনে নিতে পারছে না। মানবেই বা কী করে? যদি কেউ ক্যাম্পাসে ছদ্মবেশ গেট আপ নিয়ে থাকে তাহলে তাকে চেনার উপায় আছে কারো কাছে? রাফাত তার সেই পুরনো ক্লাসরুমে প্রবেশ করে। মুখের মধ্যে আগের সেই মাস্কটা নেই। তার পুরো চেহারা সবার সামনে ঝলমল করছে। ক্লাসে কোনো স্যার বা ম্যাডাম নেই, আছে শুধু কিছু ছেলে আর মেয়ে, যাদের কাজ একটাই, ক্লাসে যখন শিক্ষক না থাকবে তখন নিজেদের প্রেমালাপ শুরু করে দেবে। ছেলে জাতিটাই জানি কেমন, মেয়েদের প্রতি তারা বেশি বেশি আসক্ত হয়। সব ছেলেরা এমন হয়, কিন্তু কেউ নিজের অনুভূতি প্রকাশ করে, আবার কেউ নিজের মনের ভিতর সেই অনুভূতি পুষে রাখে। মেয়েদের সামনে গিয়ে বলার সেই সাহস নেই। মেয়েদের যখন প্রেমে পড়ার বয়স হয় তখন তারা একটা না একটা ছেলের সাথে প্রেম করবেই। প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো পছন্দের মানুষ আসে। কেউ সেই পছন্দের মানুষটাকে পায়, আবার কেউ অচিরেই হারিয়ে ফেলে। আজকে রাফাতের কেন জানি একা থাকতে ইচ্ছে করছে না। জীবনের এমন একটা সময় মানুষ নিজেকে খুব বড় একা মনে করে। পাশে থেকে সাপোর্টের জন্য একজন প্রয়োজন, সেটা বন্ধু বা প্রেমিকা। রাফাতের একটা বন্ধু আছে, সোহেল। তার কথা মনে হলে রাফাতের বড্ড হাসি পায়। সোহেল কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। আগের মতো রাফাতকে পাশে থেকে সাপোর্ট করে না। এখন সোহেল পাশে থাকলে রাফাতের অজানা ভয় হয়। রাফাত ক্যাম্পাসের পিছনের দিকের পুকুর পাড়ে বসে আছে। সে অনুভব করলো তার পাশে এসে কেউ একজন দাঁড়িয়েছে। ব্যক্তিটা যে কোনো মেয়ে এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি রাফাতের, কেননা লেডিস পারফিউমের গাঢ় একটা ঘ্রাণ এসে লাগে রাফাতের নাকে। এতেই ধারণা করার খুব ভালো একটা সুযোগ পায় সে।
মেয়েটা রাফাতের পাশে বসে। রাফাত এখনও মেয়েটার দিকে তাকায় পর্যন্ত নেই। মেয়েটা রাফাতের বাম হাতটা চেপে ধরে। রাফাত এবার বেশ উৎসাহ নিয়ে তাকায় মেয়েটার দিকে। শ্রাবণী। রাফাত শ্রাবণীর কাছ থেকে হাতটা ছাড়ায়। সে চুপচাপ আগের ন্যায় পানির দিকে তাকিয়ে বসে আছে। কি হলো, কথা বলছো না কেন? কিছু বলার নেই, তাই চুপচাপ আছি। আমি যে তোমার হাত ধরে আছি, আমায় কিছু বলবে না? কিছু বলবো না, তার কারণ আমি আজকে নিজেকে খুব একা মনে করছি। তাই এখন তোমাকে বাধা দিয়ে আবার একাকিত্ব অনুভব করতে চাই না। যখন নিজেকে একা লাগে তাহলে একটা গার্লফ্রেন্ড বানিয়ে নাও, তবেই তো একাকিত্ব দূর হয়ে যায়। গার্লফ্রেন্ডের কথাটা তুমি যত তাড়াতাড়ি বলে দিলে। সিঙ্গেল ছেলেদের কাছে এটা খুব বেশি সময়, সে সময়ের কোনো শেষ নেই। তুমি কিন্তু চাইলে একটা প্রেম করতে পারো। পারবো, কিন্তু আশেপাশে ভালো মেয়ে পাচ্ছি না। একটু ভালো করে খোঁজ করো, দেখবে ভালো মেয়ের অভাব নেই। আমার পছন্দের মতো একটা মেয়েই পাইনি। আচ্ছা, তোমার কেমন মেয়ে পছন্দ? শ্রাবণীর মুখ থেকে কথাটা শোনা মাত্র রাফাত পুকুরের পানি থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে শ্রাবণীর দিকে তাকায়। শ্রাবণী রাফাতের কাছে নিজেকে উপস্থাপন করার জন্য ভালো ভালো কিছু স্টাইল দিচ্ছে। রাফাত মুচকি হাসে। মেয়েটা খুব দুষ্টু স্বভাবের, গায়ের রংটা অতটা ফর্সা না হলেও ছেলেদের নজর কাড়ার মতো। গালের বাম পাশের বড় কালো তিলটার জন্য শ্রাবণীকে দেখতে খুবই আকর্ষণীয় লাগে। শ্রাবণী লম্বায় প্রায় রাফাতের সমপরিমাণ। রাফাত এবার চোখ সরিয়ে নেয় শ্রাবণীর উপর থেকে। পুকুরের পানির দিকে তাকিয়ে চুপ করে আছে রাফাত। আমার দিকে তাকিয়ে কি এমন দেখলে তুমি? দেখলাম আর কি। ও হ্যাঁ, তুমি যেন তখন কি জিজ্ঞাসা করছিলে? কেমন মেয়ে পছন্দ তোমার? আমার তো বেশ লম্বা মেয়ে পছন্দ। মেয়েটা যদি আমার বাহু পর্যন্ত লম্বা হয় তাহলে একদম পারফেক্ট আছে। লম্বা মেয়ে পছন্দ না কেন? কি সমস্যা লম্বা মেয়ের মধ্যে? এত কিছু আমি জানি না। লম্বা বাদ দাও, তারপর বলো আর কেমন গুণের মেয়ে পছন্দ তোমার? আর বলতে পারবো না আজকে, আগামীকাল আবার বলবো। উঠে দাঁড়ায় রাফাত। এখন আবার সোহেলের কাছে যেতে হবে তাকে। শ্রাবণীর সাথে পরিচয়টা রাফাতের অনেক আগে থেকে, কিন্তু সেটা রাফাত ক্যাম্পাসের কারো কাছে প্রকাশ করে না। পুকুর পাড়ে এখনও বসে আছে শ্রাবণী। সে মনে করার চেষ্টা করছে রাফাতের সাথে প্রথম পরিচয়ের কথা। বাবা বিজনেসম্যান হওয়ার সুবাদে শ্রাবণী তার বাবার সাথে এক শহর থেকে অন্য শহরে ঘোরাঘুরি করে। যখন সে চট্টগ্রাম গিয়েছিল তখনই রাফাতের সাথে পরিচয় হয়। খুব সামান্য পরিচয় থেকে আজকে রাফাতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। রাত 11:50, 12টা বাজতে আর মাত্র 10 মিনিট। গাজীপুরের কাছাকাছি ছোট একটা লেকের পাড়ে দাঁড়িয়ে আছে দুজন লোক। দুজন লোকই মাইন্ড সিটি শহরের মাইন্ড গেমার। এই শহরে রাজা, বাদশাহ, মন্ত্রী, প্রজা সবাই সবার সাথে মাইন্ড গেম খেলতে পছন্দ করে। যে জিতে যায় সে হয় মাস্টার মাইন্ড। মেহরাব সাহেবের 2 আঙুলের ফাঁকের মধ্যে জ্বলন্ত সিগারেটটা ঝলঝল করছে। পাশে দাঁড়িয়ে আছে রহস্যময় একটা আগন্তুক। আগন্তুকের হাতেও অর্ধ পোড়া সিগারেট রয়েছে। দুজন গাজীপুরের সেই পরিচিত লেকের পাড়ে দাঁড়িয়ে আছে। একজনের মাথায় চিন্তার ভিড় জমে আছে, অন্যজন নিজের মতো করে শান্তিতে সিগারেট টেনেই যাচ্ছে। তোমাকে দিয়ে কোনো কাজই হবে। দেখেন, আপনি আমাকে ভুল ইনফরমেশন দিয়েছেন, তাই আমি কাজটা করতে পারিনি। কে জানতো ওই রাফাত আমায় মিথ্যা কথা বলবে? রাফাতকে তো আপনি খুব ভালো করে চেনেন। সে কেমন হারামি, তার কথা কেন বিশ্বাস করতে গেলেন আপনি? আমি বুঝতে পারিনি যে এটা আমাকে এমনভাবে টুপিয়ে পরিয়ে দিবে। তাহলে এখন কি করব? বসে থাকবো? বসে থাকলে চলবে না, যে করেই হোক সোহেলকে শেষ করতে হবে। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। শুনি, কি এমন আইডিয়া বের করেছো তুমি? রাফাতের সব লোকগুলো কিনে তার নিজের এলাকায় গিয়ে তাকে মেরে দিয়ে আসবো। আইডিয়াটা কেমন? মাথায় সমস্যা আছে তোমার। আমরা কিনবো রাফাতের লোক?
কত শত লোক রাফাতের হয়ে কাজ করে, তুমি কি তা জেনে তারপরে এই কথা বলছো? আগন্তুক কিছু বলবে, তখনই একটা শব্দ হয়। মেহরাব সাহেবের কথার উত্তরে আগন্তুক কিছু বলবে, এমতাবস্থায় আগন্তুকের মোবাইল ফোনটা বেজে ওঠে। সে মোবাইলটা বের করে দেখে অচেনা নাম্বার থেকে কল এসেছে। সিম অফিসের নাম্বার এটা, তাহলে কলটা সিম অফিস থেকে এসেছে। আগন্তুক বিরক্ত হয়ে মোবাইলটা রেখে দেয়। সিগারেটের মধ্যে ছোট একটা টান দিয়ে ভেবে নেয় মেহরাব সাহেবের প্রশ্নের উত্তম জবাব। সে কিছু বলতে যাবে, তখনই আবারও মোবাইলটা বেজে ওঠে। নাম্বারটা দেখে সে একটু অবাক হয়, কেননা যে নাম্বার থেকে কল এসেছে সেটা অফিসেরই নাম্বার। অফিস থেকে সাধারণত একবার কল দিয়ে থাকে, সেটাও মাঝে মধ্যে, কিন্তু কেটে দেওয়ার সাথে সাথে আবার কল দিতে পারে এমনটা আশা করেনি আগন্তুক। মোবাইলটা আগন্তুকের পকেটে বাজতে থাকে। সে কল ধরে। কি হলো? ফোনটা তুলো, দেখো কেউ হয়তো খুব প্রয়োজনে কল দিচ্ছে। সিম অফিস থেকে ফোন এসেছে। প্রথম কলটা হয়তো সিম অফিস থেকে ছিল, কিন্তু দ্বিতীয় কলটা কেন ধরলে না? দুটো কলই অফিস থেকে এসেছে, তাও আবার একর নম্বর থেকে। তোমার মাথায় সমস্যা দেখা দিয়েছে, আর সেই সাথে চোখে, কেননা তুমি মোবাইলে এক সংখ্যা দুবার দেখো। আমার কথা মনে হয় আপনি বিশ্বাস করছেন না, তাই এমন কথা বলছেন। আপনি নিজে দেখে নিন আমার কল লিস্টে কে আর কোথা থেকে কল দিয়েছিল। মোবাইলটা আবারও বেজে ওঠে। আগন্তুক ফোনটা বের করে মেহরাব সাহেবের সামনে তুলে ধরে। তিনি দেখতে পান সত্যি সত্যি অফিস থেকে কল এসেছে। ফোনটা ধরে লাউড স্পিকারটা বাড়িয়ে দাও। আগন্তুক ঠিক সেটাই করলো। কলটা রিসিভ করে ফোনের লাউডস্পিকারটা বাড়িয়ে দিল। ওই পাশ থেকে শোনা যাচ্ছে পুরুষ কণ্ঠে অচেনা কোনো ব্যক্তির কথার শব্দ। মাইন্ড সিটি শহরে তোমার নতুন আগমন। বড় বড় মাস্টার মাইন্ড গেমারদের ফাঁকে এক কোণে হয়েছে তোমার জায়গা। আমি জানি তুমি কোনো মাইন্ড গেমার না, তবে কারো গুটির চাল হয়ে খেলছো। আমার সাথে খেলতে এসো না, কারণ রাফিয়ান শহরের সবার টিচার আমি। তুমি ছোট্ট গুটি, এর জন্য আমার ঘোরা নয়, গোলামি যথেষ্ট। কলটা কেটে যায়। মেহরাব সাহেব বিস্মিত হলো। ওই পাশ থেকে ছেলেটা কি বলছে? মেহরাব সাহেবের তৈরি করা মাইন্ড গেমারকে চিনে ফেলেছে। এটা কিভাবে সম্ভব? কিছুই বুঝতে পারছেন না তিনি। ওনার সুগারের সমস্যা আছে, বেশি উত্তেজিত হয়ে গেলে আবার মহা বিপদ। তিনি নিজেকে যথেষ্ট কন্ট্রোল করার চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না। শীতের মরশুম, তার উপর লেকের পাড়ে চাঁদের মৃদু আলোয় পরিবেশটা অন্যরকম হয়ে আছে। আশেপাশে ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। এরকম ঠান্ডা আবহাওয়ার মধ্যেও মেহরাব সাহেব ঘেমে একাকার। তিনি মাথা থেকে লম্বা টুপিটা খুলে বাম হাতে নেন। ডান হাতে থাকা সিগারেটটা শেষ হয়ে গিয়েছে। আরেকটা যে সিগারেট জ্বালাবেন এমন পরিস্থিতি ওনার। এর তো শেষ হয়ে গিয়েছে, আরেকটা জানান না কেন? তোমার সাথে আজকে আর সিগারেট খাওয়া হবে না। জীবনের প্রথম যেদিন সিগারেট জ্বালিয়েছিলাম সেই দিন ঠিক 5 মিনিট পর্যন্ত টেনেছি, কিন্তু দেখেন এখন কি যুগ এসে গেছে, সিগারেটের চারটা টান দেওয়া মাত্রই শেষ হয়ে যাচ্ছে। সিগারেট তার নিজ গতিতে বিদ্যমান রয়েছে, কিন্তু তুমি পরিবর্তন হয়ে গিয়েছো। আগে ছিল কি আর এখন হয়েছো কি? আচ্ছা মেহরাব সাহেব, একটা কথা জিজ্ঞাসা করি। মনের ভিতর কখনো প্রশ্ন লুকিয়ে রাখবে না, যেটা জানতে চাও সেটা সবসময় সরাসরি বলে দিবে। আমি মাইন্ড গ্রাম নাকি মাইন্ড গ্রামের ছোট একটা চাল, যা দিয়ে আপনি বড় কিছু পাওয়ার আশা আছেন? এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তার নিজের স্বার্থের কথা ভাবে না। যে কোনো কাজ, সেটা বড় হোক কিংবা ছোট, সবাই স্বার্থের কথা প্রথমেই চিন্তা করে। আমি তাহলে ভেবে নেব, আপনি কি তাহলে সেই সকল শ্রেণী মানুষের মতো? ভুলেও এটা মাথায় আনবে না। তার কারণ হচ্ছে আমি আমার মতো অন্য কারো মতো হওয়ার ক্ষমতা আমার নেই। কথাটা বলে মেহরাব সাহেব নিজের দিক পরিবর্তন করলেন। সামনেই ওনার কালো রঙের দামি মডেলের গাড়িটা রয়েছে। গাড়ির এক পাশে আগন্তুকের নীল কালারের বাইকটা দাঁড় করানো। মেহরাব সাহেব দ্রুত পায়ে এগিয়ে যান নিজের গাড়ির দিকে। স্যার, আপনি মনে হয় রাফাতকে খুব বেশি ভয়
কেউ রাফাতকে ভয় পায় না, সবাই ভয় পায় রাফাতের মাস্টার মাইন্ড গেমকে। আগন্তুক মুচকি হেসে নিজেও বাইকে গিয়ে বসে। দুটো গাড়ি একই রাস্তা, কিন্তু দুজনের উদ্দেশ্য আর জায়গা দুটোই ভিন্ন। গভীর রজনী আকাশের চাঁদটা অতটা আলো দিচ্ছে না, কুয়াশায় সব ঢেকে গেছে। মৃদু আলোয় ছাদের দোলনায় বসে আছে শ্রাবণী, গায়ে লম্বা একটা চাদর, হাতে মোবাইল ফোনটা। কাউকে কল দেবে ভাবছে, কিন্তু দেওয়ার সাহস হচ্ছে না। সে রাফাতকে কল দেওয়ার কথা ভাবছে। এই পর্যন্ত 11 বার চেষ্টা করেছে রাফাতকে কল দেওয়ার জন্য, কিন্তু শ্রাবণীর সাহস হচ্ছে না। শ্রাবণী চিন্তা করছে, রাফাত কি এত রাতে জেগে আছে নাকি ঘুমিয়ে পড়েছে? ফোন দিলে কি নাকি ভাববে। শ্রাবণী বেশি কিছু না ভেবে কল লাগায় রাফাতকে। রিং হয়েই যাচ্ছে, কিন্তু কেউ ফোন তুলছে না। শ্রাবণী বিরক্ত হয়ে কেটে দেবে এমন অবস্থায় রাফাত কলটা রিসিভ করে। ওই পাশ থেকে রাফাত কিছু বলছে না। শ্রাবণী শুধু শুনতে পাচ্ছে রাফাতের দ্রুতগতিতে নিঃশ্বাস ছাড়ার নীরব শব্দ। অনেকক্ষণ পর শ্রাবণী আগে বলে ওঠে, বলো, এত রাতে হঠাৎ আমায় কল করলে? কেন, আমি কল দিয়েছি বলে কোনো সমস্যা? আরে না, সমস্যা হবে কেন? তুমি বলো। কেমন আছো? ভালো। আর তুমি? ভালো না। কেন, কি হয়েছে? আমি না একজনকে ভালোবেসে ফেলি। বাহ, সেটা তো খুব ভালো কথা। কিন্তু এই কথাটা যে তাকে কিছুতেই জানাতে পারছি না। কেন পারছো না? জানোই তো আমি একজন মেয়ে, আর মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। আর মেন কথা হলো তাকে তো বলার মতো সাহসই পাচ্ছি না। আরে সাহসের কি আছে? তাকে গিয়ে বলে দাও, দেখবে সে তোমাকে না বলতে পারবে না। কিন্তু কি করেই বা বলবো, সেটাই তো বুঝে উঠতে পারছি। ওকে, তাহলে মনে করো আমি সেই ছেলেটা। এবার আমাকে বলে প্র্যাকটিস করে নাও। আচ্ছা ঠিক আছে, তাহলে বলছি। বলো। তোমাকে না একটা কথা বলার ছিল। কি কথা? আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। তোমার হাত ধরে আমার সারাটি জীবন পার করতে। বাহ, খুব সুন্দর বলেছ। যাও এখনই এই কথাগুলো তাকে গিয়ে বলো, দেখবে সে তোমাকে না বলতে পারবে না। কাকে বলবো? যাকে ভালোবাসো তাকে। কিন্তু আমি তো তাকে আমার মনের কথা বলেই দিয়েছি। এ মা, কখন? এক্ষুনি তো বল। মানে? আমি যাকে ভালোবাসি সেই তুমি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। পাগলি একটা, এইভাবে কেউ কাউকে প্রপোজ করে নাকি? আমি তো আর অন্যভাবে প্রপোজ করতেই পারি না, তুমি শিখিয়ে দাও। আমিও তো পারি না, কিন্তু এটা সত্য যে আমিও তোমাকে ভীষণ ভালোবাসি পাগলি। আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। রাফাত মনে মনে অনেক খুশি আজকে, কেননা সে ভাবতেও পারেনি শ্রাবণী তাকে নিজে এমন অবাক করে প্রপোজ করে ফেলবে। রাফাত যে শ্রাবণীকে অপছন্দ করত তাও না। রাফাত তার নিজের অবস্থার কথা চিন্তা করে আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে ভালোবাসার নজরে তাকায়নি। সে সবসময় এটাই চিন্তা করে এসেছে, রাফিয়ান হতে হলে নিজের কোনো দুর্বলতা থাকতে নেই। রাফাত শ্রাবণীকে অনেক আগে থেকে পছন্দ করত, কিন্তু সে এটা কখনো শ্রাবণীর সামনে প্রকাশ করেনি। দুর্বল জায়গা থাকলে সেই মহামূল্যবান চেয়ারের অধিকারী কেউ হতে পারে না। রাফাতের দুর্বল জায়গা একটাই, সেটা তার বন্ধু সোহেল। সে সোহেলকে খুবই ভালোবাসে। রাফাত কিছুদিন যাবৎ লক্ষ্য করছিল শ্রাবণীর আচার আচরণের দিকে আগের থেকে অনেক পরিবর্তন। রাফাতের প্রতি একটু বেশি কেয়ার, কথায় কথায় মান অভিমান। তার কাছে শ্রাবণীর এমন আচরণ ভালো না লেগেছে এমন নয়। শ্রাবণীর এ ধরনের আচরণ রাফাতকে মুগ্ধ করত। রাফাত ভেবে নিয়েছে রাজা হলে নিজের একটা রানীর প্রয়োজন হয়। রাফাতের সেই রানী না হয় শ্রাবণী নিজেই। অনেকক্ষণ হয়ে গেছে রাফাত কথা বলছে না, শুধু শ্রাবণীর ব্যাপারে ভেবেই যাচ্ছে।
আর ওইদিকে শ্রাবণীরও একই অবস্থা। রাফাতের কথা চিন্তা করছে, কিভাবে কি থেকে কি হয়ে গেল। কি হলো, কথা বলছো না যে? কি কথা বলবো, যা বলার তুমিই বলো, আমি শুধু শুনে যাই। রাফাত, এই খুন খারাপি ছেড়ে দিলে হয় না? আমি কি মানুষ খুন করি নাকি? তাহলে তুমি কি করো? আমি তো বর্তমানে কিছুই করি না, তবে আগামীতে কিছু একটা করে নিব, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। রাফাত, একটা কথা জিজ্ঞাসা করি তোমাকে। জিজ্ঞাসা করো, সমস্যা নেই। আচ্ছা, তুমি খারাপ পথে কেন আসলে? রাফাত চুপ হয়ে যায়। কি জবাব দেবে সে শ্রাবণীকে, সেটাই বুঝতে পারছে। চোখ দুটো বন্ধ করলে যে ছোটবেলার কিছু পরিচিত মুখ সামনে ভেসে ওঠে, এখনও কেউ চোখের সামনে ঘোরাফেরা। রাফাত নিজেকে কখনো চালাক মনে করে না, অন্যদের মতো নিজেকে বোকা দাবি করে। এই পৃথিবীতে সবাই বোকা, কেউ চালাক না। চালাক হলে বোকার মতো কেউ কোনো কাজ করতো না। রাফাতের মাইন্ডটা খুব ফাস্ট, যার কারণে কোনো ব্যাপারে চিন্তা করতে বেশি সময়। কি হলো, চুপ করে আছো কেন? শ্রাবণী, তুমি রকিকে চিনো? আমার বড় ভাইয়ের নাম রকি। তুমি কোন রকির কথা বলছো? তোমার বড় ভাই রকির কথাই বলছি। বলো, কি বলতে চেয়েছিলে? না থাক, অন্য কোনো দিন বলবো, আজকে বলার মতো মন মানসিকতা আমার নেই। আর তুমি কি যেন বলছিলে? আমি কেন এই পথে এসেছি? কারণ একটাই, ক্ষমতা। ক্ষমতার জন্য? মানে বুঝতে পারিনি। আমি কাউকে বুঝিয়ে কথা বলতে পছন্দ করি না, সবাইকে রসের মধ্যে রাখতে আমার খুব বেশি ভালো লাগে। এটা আমার ডায়লগ না, এটা আমার স্টাইল। তুমি যে কি রাফাত, আমি অনেক সময় নিজেই চিন্তা করে। সাধারণ জনগণের এত চিন্তা করতে নেই, চিন্তা তো করবে রাজনৈতিক নেতা আর মাইন্ড সিটি শহরের মাস্টার মাইন্ড গেমাররা। চলো দুজনে একটা মাইন্ড গেম খেলি। বলাটা খুব সহজ, কিন্তু করাটা অত সহজ না। মনে রাখবে কথাটা। অনেক রাত হয়ে গেছে, আমি এখন ঘুমাতে যাব। কালকে ক্যাম্পাসে দেখা হচ্ছে। রাফাত, শোনো আমার কথাটা। শ্রাবণীর কথাটা আর ওই পাশ পর্যন্ত যায়নি। এর আগেই রাফাত কলটা কেটে দেয়। শ্রাবণী মনে মনে রাফাতকে ইচ্ছে মতো করে বকা দিয়ে দেয়। আকাশের দিকে তাকায় শ্রাবণী। ছোট থেকে খুব বড় শখ ছিল সে তার মায়ের মতো একজন পাইলট হবে। কিন্তু যেদিন তার মা বিমান দুর্ঘটনায় মারা যান, সেদিন থেকে ইচ্ছেটা মারা গিয়েছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে শ্রাবণী। যে চলে গেছে তার জন্য মন খারাপ করে লাভ কি? ফিরে তো আর আসবে না। মানুষ মরণশীল। পৃথিবীর বড় বড় মহামানব মারা গেছে, তাদেরকে কেউ মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেনি। তাহলে সাধারণ মানুষজন তো কিছুই না। শ্রাবণী একটু ভাবনার জগতে চলে যায়। কিছুক্ষণ আগে রাফাতের বলা কথাটা নিয়ে চিন্তা করতে থাকে। শ্রাবণীর ভাই রকি এলাকাসহ সব জায়গায় মাস্তানি করে বেড়ায়। এলাকার সবাই রকিকে রংবাজ বলে আখ্যায়িত করেছে। শ্রাবণী তার ভাইকে একদমই সহ্য করতে পারে না। তার একটাই কারণ, রকি হচ্ছে রংবাজ। মারামারি, খুন খারাপি এগুলো পছন্দ করে না শ্রাবণী। কিন্তু সে এটা ভেবে পায় না রাফাত কিভাবে রকিকে চেনে। প্রশ্নটা শ্রাবণীর মাথার ভিতর রয়েই গেল। নাইট ক্লাবে বসে আছে সাকিব, সজীব, রাকিব। তিনজনের হাতে মদের বোতল আর সিগারেট। সাকিব প্রচণ্ড পরিমাণে রেগে আছে রাফাতের উপর। ক্যাম্পাসের সকলের সামনে এমনভাবে অপমান, এটা কোনোভাবে মেনে নিতে পারছে না সাকিব। তাই একটার পর একটা বোতল শেষ করে যাচ্ছে। ভাই এবার থামেন, আর কত খাবেন? একদিনে এত পরিমাণে খেলে অনেক বড় ক্ষতি হতে পারে। সমস্যা নাই, ডাক্তারের কাছে চলে যাব। আমি আজকের অপমানটা কিছুতে নিতে পারছি না। ওই শালার রাফাত আমায় এই সাকিবের সাথে ভাব নিয়েছে, তাকে আমি মেরে দেব। আসিফ ভাইকে ফোন দিয়ে বলল রাফাতের কথা। তাকে আর কষ্ট করে ফোন দিতে হবে না, আমি আগে জানিয়ে রেখেছি বড় ভাইকে। হা হা হা, তাহলে সুযোগ বুঝে রাফাতকে শেষ করে দিব। সবাই মদ খাচ্ছে আর জোরে জোরে হাসছে। হয়তো রাফাতের কপালে খারাপ কিছুই লেখা আছে। সকাল 9টা। রাফাত রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আজকে সে একটা হালকা গোলাপি কালারের শার্ট পরিধান করেছে।
সাথে কালো কালারের একটা প্যান্ট, বাম হাতে দামি ঘড়ি, চোখে অন্যদিনের মতো মোটা ফ্রেমের -1 পয়েন্টের চশমা টানা, বেশ দামি একটা কালো চশমা। গায়ে গাঢ় পারফিউমের গন্ধে আশপাশ মম করছে। টেবিলের উপর থেকে গাড়ির চাবিটা নিয়ে ঘর থেকে বাহিরে বের হয়। নিচে টেবিলে বসে নাস্তা করছে সোহেল। রাফাত সোহেলের নিরাপত্তার জন্য হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে চলে এসেছে। এখানে রাফাতের দেখাশোনা করার জন্য 2টো ডাক্তার রয়েছে। রাফাত চাবি ঝাঁকাতে ঝাঁকাতে সিঁড়ি বেয়ে নিচে যেতে থাকে। কিরে, আজকে আবার এমন চেঞ্জ কেন? ব্যাপারটা কি? নতুন প্রেম নাকি? আমায় বললি না? স্থির হয়ে দাঁড়িয়ে যায় রাফাত। সোহেলই কথাটা বলেছে রাফাতকে উদ্দেশ্য করে। রাফাত একটা ব্যাপার বেশ ভালো করে লক্ষ্য করেছে। আজকে সোহেলের গলার স্বরটা কেমন যেন, তার আগের কণ্ঠটা কিন্তু আজকে সে অতি চিকন কণ্ঠে। মানুষ অসুস্থ থাকলে নাকি তার গলার স্বর পরিবর্তন হয়ে যায়, মন মানসিকতা পাল্টে যায়। সোহেলের সাথে হয়তো এমন কিছু হয়েছে, তাই হয়তো সে চুপচাপ চিকন কণ্ঠে কথা বলছে। রাফাত পিছনের দিকে ফিরে খাবার টেবিলের দিকে তাকায়। সোহেলের শুকনো মুখখানা দেখে তার বুকটা ছ্যাঁত করে ওঠে। কারণ একটাই, সেটা হলো রাফাত যেদিন সোহেলের সাথে প্রথম বন্ধুত্ব করেছিল, সেদিন রাফাত কথা দিয়েছিল জীবনে কখনো এমন কাজ করবে না যার কারণে সোহেল মন খারাপ করে। আজকে সোহেলকে দেখে ঠিক তেমনই লাগছে। রাফাত কি তাহলে তার অঙ্গীকার রক্ষা করতে পারেনি? রাফাত সোহেলের দিকে একটু এগিয়ে যায় আর সোহেলকে উদ্দেশ্য করে বলতে থাকে, সোহেল, আমি একটা জিনিস চিন্তা করে দেখছি যে এই শহরে নীরব হয়ে বসে থাকলে মারটা একটু বেশিই পড়ে, কিন্তু তুই ঝামেলা কর, কেউ তোকে কিছু বলবে না। রাফাত, এই শহরের মানুষগুলোকে আমি তোর থেকে বেশি চিনি। আমি অনেক কাছ থেকে তাদের দেখেছি। ও হ্যাঁ, তুই যেন তখন কি বলছিলি আমি এমন চেঞ্জ হয়ে গেছি কেন? আচ্ছা শোন, তোকে বলি, এই শহরে আসার আমার একটাই উদ্দেশ্য, সেটা হলো আমার পরিচয়, যেটা আমি জানি না। জানার জন্য ছদ্মবেশ নিয়ে ভার্সিটিতে গিয়েছিলাম। আমি মনে করেছি সব স্টুডেন্টরা আমার জামা কাপড় পরার দেখে আমার সাথে কথা বলবে না, কিন্তু যা ভেবেছি সেটার উল্টো হয়ে গেছে। সবাই আমার সাথে মজা করার জন্য তেড়ে আসে। অনেক অপমানের পর আমি না পেরে নিজেকে চেঞ্জ করেছি। রাফাত কথাগুলো বলার সময় 4টা নিঃশ্বাস ফেলেছে, যেটা সোহেল ভালো করে লক্ষ্য করে। রাফাত, তুই কি শুধুমাত্র সামান্য এই পরিচয় জানার জন্য এই ভয়ঙ্কর শহরে এসেছিস, নাকি অন্য কোনো কারণ আছে যেটা আমি জানি না? শোন সোহেল, তোকে আমি একটা কথা বলি, শহরটা যতই ভয়ঙ্কর হোক না কেন, তার সাথে বেশি ভয়ঙ্কর আমি রাফাত। তুই বলেছিলি তুই নাকি আমার সাথে মাইন্ড গেম খেলবি, সেটা কি ভুলে গিয়েছিস? আরেকটা কথা, আমি কখনো আমার বিপক্ষ দলের সঙ্গে নিজের গোপনীয়তা প্রকাশ করি না। আমার প্রশ্নের জবাব কিন্তু এটা। যা প্রশ্ন করবি তাড়াতাড়ি কর, হাতে সময়। আজকাল দেখছি তুই খুব ব্যস্ত। সে যাই হোক, তুই এখন আমাকে এটা বল যে এই শহরে আসার কারণ কি তোর? সামান্য পরিচয়? আমি এটা বিশ্বাস করি যে আমার পরিচয়ে কোনো রহস্য আছে, যেটা আমাকে জানতেই হবে, আর এই শহরেই পাবো সেই অজানা রহস্যের তত্ত্ব। রাফাত, তোকে একটু সাবধান করে দিই, যা কিছু করিস না কেন কোনো মেয়ের মায়ায় জড়িয়ে যাবি না, কারণ নারী জাতি খুব ভয়ঙ্কর একটা জাতি, এমনকি তোর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। কথাটা মাথায় রাখিস। আমি কারো কথা শুনিও না, মানিও না, আমি শুধু আমাকে মানি আর আমারটাই শুনি। কথাটা বলেই রাফাত ডান হাত দিয়ে কালো চশমাটা চোখে লাগায় আর চাবি ঝাঁকাতে ঝাঁকাতে যেতে থাকে। সোহেল রেগে খাবার টেবিলে জোরে একটা বাড়ি মারে। সোহেলের রাগের পরিমাণ এত বেড়ে গেছে যে সে এখন কি করবে নিজেই বুঝে উঠতে পারে। সকাল 10টা, রাফাত ক্যাম্পাসে। আজকে অন্য দিনের মতো করে তার এন্ট্রি না, অন্য দিনের চেয়ে অনেক অস্বাভাবিকভাবে প্রবেশ করেছে। রাফাতকে দেখার সাথে সাথে সবাই তাক লেগে গেছে। এ যেন আগের খ্যাত ছেলেটা না, নতুন করে উদিত উজ্জ্বল নক্ষত্র। কোনো কোনো ছেলে তো রাফাতকে সালাম পর্যন্ত দিচ্ছে। রাফাত এদের এমন অবস্থা দেখে মুচকি হাসে। সব কিছু টাকা আর ক্ষমতার উপর নির্ভর করে। মাঠের এক কোণে আগের মতো করে বাইকের উপর বসে বসে মেয়েদের সাথে বেয়াদপি করছে সাকিব। এটা যেন তার নিত্যদিনের কাজ।
মেয়েদেরকে বিরক্ত না করলে তার রাতের ঘুম হারাম হয়ে যায় এমন অবস্থা। রাফাতের ক্লাসটা রাফাত আগের মতো মাথাটা নিচু করে নয়, মাথাটা উঁচু করে সাকিবদের পাশ দিয়ে যাচ্ছে। রাফাত সাকিবকে ছাড়িয়ে যাবে এমন সময় সজীব নামের ছেলেটা বলে ওঠে, সাকিব ভাই, এখন মানুষের পরিবর্তন হতে সময় লাগে না, এক রাতে সব কিছু পাল্টে যায়। উদাহরণ হিসেবে বলি, আমাদের এলাকায় একটা ছেলে দেখতে খুব বোকাশোকা ছিল। আমি সব এলাকার সবাই তার হঠাৎ একদিন কি হলো জানেন? কি হলো তুই না বললে জানবো কি করে? হঠাৎ একদিন ছেলেটা নিজের জামা কাপড় পাল্টে চেহারা সাইজ চেঞ্জ করে আমাদের সাথে পাঙ্গা নিতে এসেছে। কিন্তু ছেলেটা এটা জানতো না জামা কাপড় পাল্টালেই যে তাকে সবাই ভয় পেয়ে যাবে। তোর ছেলেটাকে কিছু বলিসনি? এসেছিল আমাদেরকে মারতে, উল্টে সবাই তাকে মেরে তাড়িয়ে দিয়েছি। আমাদের সম্পর্কে না জেনে কেউ যদি লাগতে আসে তাহলে তার অস্তিত্ব বিনাশ করে দেবো, সেটা যেই হোক না কেন। তোর কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। তবে একটা কথা বলবো, ওই ছেলের সাথে আমাদের ক্যাম্পাসের একজনের সাথে মিল আছে। তবে সে এটা জানে না আমি এই ক্যাম্পাসের, চাইলেও ওর মতো ছেলেকে পা দিয়ে পিষে দিতে। সাকিবের কথা শেষ হওয়ার সাথে সাথে তাদের পিছন থেকে কারো তালির শব্দ হয়। পিছন থেকে তালি দিতে দিতে রাফাত তাদের সামনে এসে দাঁড়ায়। সাকিব, তুই যে কথাটা আমাকে উদ্দেশ্য করে বলেছিস সেটা আমি বুঝে গেছি। বুঝে গেছিস? তাহলে তো একটা ভালো কথা, আমাকে আর দ্বিতীয়বার কষ্ট করে বলতে হবে না। তুই এই ক্যাম্পাসের বাপ হতে পারিস, তাতে আমার কোনো সমস্যা নেই। এটা জেনে রাখ, বাপেরও বাপ আছে। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? আমার কথা শুনে ভয় পেলে এতে কিছু করার নেই। রাফাত, তোকে একটা কথা বলে, কথাটা মনোযোগ দিয়ে শুনবি। আজ পর্যন্ত কেউ আমার শার্টের কলা ধরার সাহস হয়নি, কিন্তু এই ক্যাম্পাসের সকলের সামনে আমার শার্টের কলা ধরে আমার সম্মান নষ্ট করেছিস। তুই পারলে আজকে রাতের আগেই এই শহর ছেড়ে চলে যা, নয়তো ভার্সিটির সামনে এই পিচঢালা চকচকের রাস্তার ওপর তোর মৃত্যুদেহ পড়ে থাকবে। তুই খুব ভালো কথা বলতে পারিস, এটা আমি আগে জানতাম না। হেসে নে, যত পারিস হেসে নে। তুই এই শহরে যেখানে থাকিস না কেন, তোকে খুঁজে মেরে দেবো, কথাটা মাথায় ঢুকিয়ে রাখ। কথাটা বলেই সাকিব রাফাতের সামনে দিয়ে চলে যায়। রাফাত ওই একই জায়গায় দাঁড়িয়ে মুচকি হাসতে থাকে। রহস্যময় হাসি, এটা শুধু রাফাত নিজেই জানে কি তার হাসির উদ্দেশ্য। রাফাত যার দিকে তাকিয়ে এমনভাবে হাসে, তার কপালে সেই দিন থেকে বিপদরেখা শুরু হয়ে যায়। শেষ বিকেলের আকাশটা গোধূলির আলোমাখা আকাশপটের উপরে সেইটুকুই জীবনের বিচিত্র টানা পড়ে নেয়। ছোটোখাটো একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছে রাফাত আর মেহরাব সাহেব। ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে বুড়িগঙ্গা নদী। রাফাত সিগারেট হাতে দাঁড়িয়ে আছে, চোখ জোড়া দৃষ্টি প্রেক্ষাপটের সম্মিলন ঘটিয়ে নদীর মধ্যে অবস্থিত কেন্দ্রীয় সবুজ রঙের কচুরিপানায়। পাশে দাঁড়িয়ে আছেন মেহরাব সাহেব, যাকে এই শহরের কম বেশি সবাই চেনেন। অনেকে আছে মেহরাব নামটাই শুনেছে, কিন্তু তার চেহারা দেখেনি। শহরের এদিকটায় যানবাহন খুব কম চলাচল করে, মাঝে মধ্যে দু একটা গাড়ি দেখা যায়। সবসময় মানুষজন চলাচল করে। রাস্তার মানুষজন অনেকেই মেহরাব সাহেবের দিকে তাকিয়ে আছে। তারা বোঝার চেষ্টা করছে এত বড় একজন বিজনেসম্যান হঠাৎ এখানে কি করে। রাফাত তার বাম দিকে তাকায়। মেহরাব সাহেবের গাড়ি আর তার নিজের বাইকটা রাখা। সে তার দৃষ্টিটা সরিয়ে আগের ন্যায় দূর আকাশে তাকিয়ে থাকে। ঠিক আগের মতো তোমার অভ্যাসটা এখন। কেউ কথা না বললে নিজ থেকে কথা বলো না, ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে। রাফাতের দৃষ্টি অন্যদিকে থাকলেও সে মেহরাব সাহেবের কথা শুনে মুচকি হাসে। আপনি কি সবার সাথে আগে নিজ থেকেই কথা বলেন? আমার অবস্থা ঠিক তোমার মতোই। তাহলে আমার সাথে আগে? আমি অন্যদের থেকে তোমাকে একটু বেশি পছন্দ করি, তাই। আমি কোনো মেয়ে না যে আপনি আমায় পছন্দ করবেন। আরেকটা কথা, অতিভক্তি কিন্তু চোরের লক্ষণ। রাফাত, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। ভেবে যখন ফেলছেন তাহলে জিজ্ঞাসা করে ফেলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আফিফ সাহেবের সাথে তোমার কিসের সম্পর্ক? মেহরাব সাহেব, কার সাথে আমার কি সম্পর্ক সেটা আমি জানি না, তবে কোনো এক অবহেলায় আফিফ সাহেবের সাথে আমার ছোট্ট পরিচয় হয়। আমি বলতে চাচ্ছি যে। আর কিছুই বলতে হবে না,
আমি বুঝে গেছি আপনি এখন কি বলবেন, তবে আমার থেকে সেটার উত্তর পাবেন না, কারণ আমি কাউকে কিছু প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ আবারও দুজনে চুপ হয়ে যায়। মেহরাব সাহেব ভালো করেই জানেন রাফাত কেমন। তাকে একটা বিষয় নিয়ে বেশি চাপ দিলে সে সেটা কখনো পছন্দ করে না। আকাশের উজ্জ্বল সূর্যটা অস্ত চলে গেছে। সূর্যটা ডুবে গেলেও কিছুটা আলো এখনও পৃথিবীতে রয়ে গেছে। সেটা চাঁদের আলোয় মুছে যাবে। এখন শীতের মরশুম, অনেক আগেই সন্ধ্যা হয়ে যায় আর রাতটা খুব গভীর। ঘুমাতে ঘুমাতে একসময় তিক্ত হয়ে যায় মানুষ। ব্যস্ত মানুষের যত চিন্তা, যারা শুয়ে বসে দিন কাটায় তাদের জন্য রাতটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা শীতের মরশুমে রাতটা অনেক দীর্ঘকার। রাফাত, সিগারেট তো শেষ, আরেকটা জ্বালাও না কেন? আমাকে এখন যেতে হবে রাস্তায়, একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। আমার গুরুত্বপূর্ণ কথাই তোমাকে বলতে পারলাম না। কি ছিল আপনার গুরুত্বপূর্ণ কথাটা? ছিল একটা, এটা এখন বলা যাবে না। আমি তোমাকে বলবো, কিন্তু সেটার এখনো সময় হয়ে ওঠেনি। গুরুত্বপূর্ণ কথা হবে গুরুত্বপূর্ণ জায়গায়। আসি আমি, খুব তাড়াতাড়ি আবার দেখা হতে চলছে। রাফাত বাইকের দিকে হাঁটা ধরে। মেহরাব সাহেব হাতের সিগারেটটা শেষ করে ভাবতে থাকেন রাফাতের সম্পর্কে। ছেলেটাকে তিনি যত দেখছেন তত নতুন করে আবার পরিচয় হচ্ছে। একটা মাইন্ড গেমারের যেমন আচরণ থাকা দরকার, ঠিক তেমন আচরণ লক্ষ্য করা যায় রাফাতের মধ্যে। মাইন্ড সিটি শহরে রাফাতের উপর আর কোনো মাইন্ড গেমার নেই, এটা তার তীক্ষ্ণ খেলা দেখলে বোঝা যায়। মেহরাব সাহেবের জীবনে তিনি দুজন বীর পুরুষ দেখেছেন, একজন মিস্টার 440, আরেকটা এই রাফাত। তিনি পকেট থেকে মোবাইলটা বের করে পুলিশ কমিশনার শফিক সাহেবকে কল দেন। 2 বার রিং হতেই শফিক সাহেব কলটা রিসিভ করে ওই পাশ থেকে বলতে থাকেন, স্যার, আপনি কষ্ট করে থানায় আসতে পারবেন? আপনাকে একটা জিনিস দেখানোর ছিল। কমিশনার সাহেব, আপনি এক কাজ করুন, ঢাকা থেকে বেরিয়ে কল্যাণপুরের দিকে চলে আসেন। আমি সেখানেই দাঁড়িয়ে আছি। স্যার, কিছু মনে করবেন না, আমি এখন আসতে পারবো না। আপনি থানায় আসলে দুজনের জন্য ভালো হতো আর কি। আপনি থানায় অপেক্ষা করুন, আমি হাতের কাজটা শেষ করে কিছুক্ষণ পর চলে আসছি। আপনার জন্য সব সময় অপেক্ষায় আছি। মেহরাব সাহেব কলটা কেটে দিয়ে এন দিয়ে সেভ করা নাম্বারে ছোট করে একটা মেসেজ লিখে রাতের আগে কাজটা হয়ে যাওয়া চাই, যে কোনো উপায়ে। মোবাইলটা বন্ধ করে তিনিও গাড়ির দিকে যেতে থাকেন। একটা দেশের তুলনায় একটা শহর খুবই ছোট, আবার এমন কিছু কিছু শহর মিলে গড়ে ওঠে একটা সমগ্র শহর। এই পৃথিবীতে সবচেয়ে বড় বেইমান হচ্ছে সময়। সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না। 1000 বার সাধনা করলেও তা অতীত থেকে ফিরে আসবে না। একজন কর্মদক্ষ ব্যস্ত মানুষের জন্য 24 ঘন্টার সময় খুবই অল্প, তার যেন এই সময়ে হয় না। আরও বেশি সময় নিয়ে যদি একটা দিন গঠিত হতো তাহলে কতই না ভালো হতো। টাকার পিছনে ছুটতে ছুটতে তাদের অবস্থা খুবই খারাপ। কিভাবে 1 কোটি টাকা থেকে 10 কোটি টাকা তৈরি করবে, সবাই সেই প্রতিযোগিতায় লিপ্ত। ট্রাফিক জ্যামের মুখোমুখি হলে বোঝা যায় সময়ের মূল্য কতটা গুরুত্বপূর্ণ। রাত 11টা বেজে 40 মিনিট। নেহা ক্লাব থেকে বেরিয়ে গুলশানের নিস্তব্ধ রাস্তা দিয়ে নিজের স্কুটি চালিয়ে যাচ্ছে। রাস্তার পাশের ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোয় পিচ ঢালা রাস্তাটা কি যেন একটা জানান দিচ্ছে। নেহার স্কুটিটা কিছুদিন যাবৎ সমস্যা দিচ্ছে, কিন্তু সময়ের অভাবে সে স্কুটিটা গ্যারেজে নিয়ে যেতে পারছে না। বাসায় দামি গাড়ি আছে, তবুও নেহা তার পছন্দের স্কুটি নিয়ে ঘুরতে বের হয়। আজকে প্রীতির বার্থডে ছিল, তাই ক্লাবে একটা পার্টির ব্যবস্থা করা হয়েছিল। সেখান থেকেই ফিরছে এখন নেহা। অনেক রাত হয়ে গেছে। নেহা আগে কখনো এত রাত পর্যন্ত একা বাইরে ছিল না। গভীর রজনীতে নেহা একা একটা মেয়ে। শীতের মরশুম, নির্জন রাস্তায় মানুষজন চলাফেরা করে না। আজকে অনেক কুয়াশা পড়েছে। এই নিস্তব্ধ রাস্তাটা যেন অন্য দিনের চেয়ে বেশি নীরব হয়ে আছে। নেহা মনে করার চেষ্টা করলো গত বছর প্রীতির বার্থডের কথা। তখনও ছিল শীতের রাত। 11টার সময় রাস্তায় মানুষজনের আনাগোনা ছিল, কিন্তু এই বছর 11টার সময় রাস্তায় কোনো মানুষজন নেই। নেহা স্কুটি নিয়ে যত সামনের দিকে এগোচ্ছে তত তার মন হ্রাস করছে। সে ভাবতেও পারেনি রাস্তায় মানুষজন একটাও থাকবে না।
ক্লাব থেকে আসার সময় প্রীতি বলেছিল সে নেহাকে ড্রপ করে দেবে, কিন্তু নেহা সাহস দেখিয়ে একাই চলে আসে। নেহা নিজেই নিজেকে গালি দিচ্ছে। কেন যে তখন সাহস দেখিয়ে চলে আসলাম? প্রীতির কথাটা শোনা উচিত ছিল, তাহলে এখন এত ভয় পেতে হতো না। হঠাৎ স্কুটিটা মাঝপথে বন্ধ হয়ে যায়। নেহা এবার বেশ ভয় পেয়ে গেছে, সাথে সাথে তার রাগের মাত্রাটাও বেড়ে গেছে। স্কুটিটা এখনই নষ্ট হচ্ছিল। ওহ গড, এখন যাব কি করে? আর 10 মিনিট পর নষ্ট হলে কি আর সমস্যা হতো? স্কুটিতে হ্যান্ডব্যাগ থেকে মোবাইলটা বের করে শফিক সাহেবকে কল দেওয়ার জন্য, কিন্তু নেহার ভাগ্য যে এত খারাপ যে মোবাইলটা বন্ধ হয়ে আছে। মনে হয় ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছে। নেহা হাঁটতে হাঁটতে রোড নাম্বার 11-এ চলে আসে। এখান থেকে 15 মিনিট দূর নেহার বাসা। নেহা আশপাশটা পর্যবেক্ষণ করতে করতে হেঁটে যাচ্ছে আর চিন্তা করছে রাফাতের সম্পর্কে। ছেলেটাকে প্রথম দেখাতেই নেহার সন্দেহ লেগেছিল, কারণ একটাই, হঠাৎ গ্রাম থেকে আসা বোকা ছেলেটা কিভাবে এত বড় ভার্সিটিতে চান্স পেল। নেহা রাফাতের সম্বন্ধে জানার জন্য তার পিছনের সকল তথ্য বের করেছিল, যেখানে সে দেখতে পেয়েছে রাফাতের বর্তমান পরিচয় সব কিছু নকল। এটা দেখে নেহা পুরোপুরিভাবে অবাক। তখন তার মাথায় একটাই প্রশ্ন এসেছে, কে রাফাত? কে তার পরিচয়? এমন কেন তার পরিচয়? সব কিছুর ভিতর রয়েছে অজানা রহস্য। রাফাতের সম্পর্কে জানতে গিয়ে নেহা নতুন করে একটা নামের সাথে পরিচিত হয়, সেটা হলো আরিয়া, যেটা রাফাতের ব্যবহৃত ছদ্ম। নেহা একটু শ্রাবণীর কথা চিন্তা করে। সকালে সে বলে, রাফাত কোনো গরিব ঘরের ছেলে না, সাধারণের মধ্যে অসাধারণ একজন। কি এই কথার মানে কিছুই বুঝতে পারছেন। এই যে মামনি, আমাদের দিকে একটু তাকাও। তাকালে আমাদের সৌন্দর্য বেড়ে যাবে না, আর তোমার সৌন্দর্য কমে যাবে না। নেহা বিস্মিত হয়ে স্থির হয়ে দাঁড়ায়। পিছন থেকে কোনো ছেলে যে কথাটা বলছে এটা বুঝতে নেহার সময় লাগেনি। নেহা পিছন ফিরে তাকায়। 5টা ছেলে বেঞ্চের উপর বসে আছে, পাশেই তাদের বাইক রাখা আছে। এখানে দিনের বেলায় একজন বয়স্ক লোক চা বিক্রি করে। নেহা প্রতিদিন ভার্সিটিতে যাওয়ার সময় কিন্তু গত 4 দিন যাবৎ নেহা সে বৃদ্ধ লোকটাকে একবারও দেখেনি এই দোকানে। কি হয়েছে সেই সম্পর্কেও তার কোনো ধারণা নেই। নেহা প্রায় সময়ই ছেলেগুলোকে এই দোকানে বসে থাকতে দেখেছে। ছেলেগুলো যে ভালো না এটা সে ভালো করেই জানে। নেহা কিছু বলতে যাবে এর আগেই শ্রাবণ নামের ছেলেটা আমার রাগে চোখে আমাদের দিকে তাকিও না শোনা, আমাদের যে ভয় হয়। শ্রাবণ, এটা কিন্তু কমিশনার সাহেবের মেয়ে, কিছু বললে আমাদের থানায় নিয়ে যাবে। কমিশনারের মেয়ে হয়েছ তো কি আমরা কি মজা নিতে পারবো না? তাহলে চলো শীতের রাতে একটু শরীরটা গরম করি। তোদের সাহস থেকে আমি অবাক হচ্ছি। এত সাহস আসে কোথা থেকে? পাশে সুন্দরী দাঁড়িয়ে থাকলে এমনিতেই সাহস বেড়ে যায়। আমার সাথে বিয়ে দেবে করিস না। বাবা যদি জানতে পারে তাহলে সব কটাকে এমন অবস্থা করবে যা তোরা কল্পনাও করতে পারবি না। মামনি, তোমার এই কমিশনার বাবা জানতে পারলে তো আমাদের কিছু বলবে। মানে? মানেটা খুব সোজা, তোমার সাথে এখন আমরা যা করব তা আমরা ছাড়া আর কেউ জানবে না। কথাটা বলেই জাহিদ নেহার দিকে এগিয়ে যায়। নেহা জাহিদকে এভাবে আসতে দেখে ভয় পেয়ে পিছিয়ে যায়। সবগুলো ছেলে উচ্চস্বরে হাসতে থাকে। আশেপাশে কেউ নেই যে নেহা তার কাছে সাহায্য চাইবে। জাহিদ নেহার খুব কাছে চলে আসে। নেহা কোনো উপায় না পেয়ে চোখ জোড়া বন্ধ করে রাখে। জাহিদ ডান হাতটা দিয়ে নেহার শরীর স্পর্শ করতে যাবে, তখনই সবাই দূর থেকে কারো গলার স্বর শুনতে পায়। যারা দুর্বল তারাই কেবল মেয়েদের সাথে জোরাজুরি করে, কোনো সবল পুরুষ মেয়েদের সাথে জোরাজুরি করে না। তোদের সব কটার যদি সাহস থাকে তাহলে আমার সাথে জোরাজুরি কর, দেখি কেমন পুরুষ তোরা। জাহিদ রুখে দাঁড়ায়, ডান হাতটা নিচে নামিয়ে আনে। নেহা 2 চোখ জোড়া খুলে রাস্তার পাশে তাকায়। রাফাত স্টিক হাতে দাঁড়িয়ে আছে। নেহা এখানে রাফাতকে দেখে অবাক হয়। এত রাতে কিভাবে সে এখানে?
রাফাত সিগারেট ফুঁকতে ফুঁকতে গুটি গুটি পায়ে ছেলেগুলোর দিকে এগিয়ে আসে। নেহা যতদূর মনে পড়ছে রাফাত সিগারেট খেত না। ক্যাম্পাসের কিছু ছেলে মিলে রাফাতকে সিগারেট খাওয়ার জন্য অনেক জোরাজুরি করেছে। রাফাত যখন তাদের কথা শুনছিল না, শেষ পর্যায়ে তারা জ্বলন্ত সিগারেট রাফাতের ঠোঁটে চেপে ধরেছিল। এত কষ্ট দেওয়ার পরেও রাফাত সিগারেট খায়নি, কিন্তু আজকে অহেতুক সে সিগারেট টেনে যাচ্ছে। সিগারেটের ধোয়া আমার মুখে ছাড়িস কেন? পাগল নাকি রে তুই? শ্রাবণের কথায় নেহার ধ্যান ভাঙে। সামনে তাকায় সে। রাফাত ডান হাত পকেটে রেখে সিগারেট টানছে, আর সিগারেটের ধোঁয়াগুলো বেঞ্চের উপর বসা শ্রাবণের মুখের উপর ছাড়ছে। আমি প্রথম খুনটা করেছি একটা পুলিশ অফিসার। তখন আমার বয়স 11 ছিল, নাম ছিল রকি। কেউ কেউ রকি ভাই বলে সম্মান করত। কিছুদিন পর কয়েকটা ছেলে নিয়ে নিজে একটা গ্যাং তৈরি করি। খুব করে ক্ষমতার নেশা লেগেছিল, তাই একটা বড় ভাইয়ের কথা শুনে এলাকার এমপিকে মেরে দিই। এটা দ্বিতীয় খুন। বয়স ছিল 15, নাম ছিল আরিয়া। যখন আমি 3য় নম্বর খুনটা করি, তখন সবার কাছে পরিচিত হয়ে উঠি। এক নামে সবাই চিনে, আরিয়া ভাই। কিরে, এগুলো বলে আমায় ভয় দেখাচ্ছিস? 287টা মার্ডার করেছি, একটার প্রমাণ আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। যদি আমার মার্ডারের সংখ্যা 291 করাতে না চাস, তাহলে মেয়েটাকে ছেড়ে ভালোই ভালোই কেটে পড়। এই সবাই ভালো করে দেখ, নায়িকাকে বাঁচানোর জন্য নায়ক কেমন করে বড় বড় ডায়লগ দিচ্ছে। তাই তো দেখতে পাচ্ছি। তা এই ছেলেটি কি সত্যি নায়ক? শ্রাবণ বেঞ্চ থেকে উঠে রাফাতের সামনে গিয়ে দাঁড়ায়। ডান হাত দিয়ে রাফাতের কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, তুই কি সত্যি এই মেয়ের নায়ক? মেয়েটাকে বাঁচাতে এসেছিস? কলারটা ছেড়ে কথা বল। কেউ আমার কলার ধরবে এটা আমার পছন্দ না। আমার প্রশ্নের জবাব দে। এই গল্পে কোনো নায়ক নেই, আমি নায়ক না। তাহলে কে তুই? ভিলেন। শ্রাবণ রাফাতের কলারটা ছেড়ে দেয়। বেঞ্চের উপরে কয়েকটা মদের বোতল রাখা আছে, সেখান থেকে একটা বোতল নিয়ে সে রাফাতের সামনে ধরে। রাফাত শান্ত চোখে তাকিয়ে আছে শ্রাবণের দিকে। কিরে, এমন করে চেয়ে আছিস কেন? মাল খাবি মনে হয়। বাংলা নাকি ইংলিশ? একদম অরিজিনাল বাংলা। আমি এত কম দামি মদ খাই না, দামি থাকলে দে আমাকে। ইংলিশ কেনার জন্য পয়সা কি তোর বাপ দিবে? রাফাত ঠোঁটের কোণে সিগারেটটা রেখে ডান হাত মুষ্টিবদ্ধ করে শ্রাবণের বুকের ডান পাশে জোরে একটা ঘুষি মারে। শ্রাবণ ছিটকে একটু দূরে গিয়ে মদের বোতলটা রাস্তায় পড়ে ভেঙে গেছে। তরল জাতীয় পদার্থগুলো পিচ ঢালা রাস্তায় মিশে একাকার। রাফাত সিগারেটে লম্বা করে একটা টান দেয়। শ্রাবণ বুকের ডান পাশে তীক্ষ্ণ ব্যথা অনুভব করছে। সে রাস্তা থেকে উঠে দাঁড়িয়ে রাফাতকে যে কিছু বলবে এমন শক্তিও যেন সে হারিয়ে ফেলেছে। বেঞ্চের উপর বসে থাকা দুটো ছেলের মধ্যে একটা ছেলে রাফাতকে মারতে যাবে, তখনই রাফাত তাকে আটকিয়ে সবার উদ্দেশ্যে বলতে থাকে, যে আসবি সে মার খাবি, আর যে চুপচাপ বসে থাকবি তার শরীরে আমার হাত পর্যন্ত স্পর্শ করবে না। এবার সিদ্ধান্ত নে, কে কি করবি। ছেলেটা রাফাতের কথা শুনে বুক ফুলিয়ে অগ্রসর হয় রাফাতকে মারার জন্য। রাফাত বাঁকা হেসে নিজের বাম পাটা সামনে দিয়ে ডান পা পিছিয়ে ছেলেটার পেটে জোরে একটা লাথি মারে। ছেলেটা শ্রাবণের পাশে গিয়ে পড়ে। তুই এমন করে আমাদের মারছিস কেন? কি চাই তোর? মেয়েটাকে ছেড়ে দে, তাহলেই হবে, আর কিছু লাগবে না আমার। জাহিদ, ছেড়ে দে মেয়েটাকে। জাহিদ নামের ছেলেটা রাস্তার উপর পড়ে থাকা অর্ধ ভাঙা কাঁচের মদের বোতলটা হাতে নিয়ে নেহার পাশে গিয়ে দাঁড়ায়। রাফাত নেহার দিকে তাকায়। মেয়েটা ভয় পেয়ে আছে, চোখ দুটো ছোট ছোট করে ড্যাব ড্যাব করে রাফাতের দিকে তাকিয়ে আছে। রাফাত মুচকি এই সামান্য মেয়েটার জন্য শ্রাবণদের মেরেছিস? আমি এই মেয়েকে এখনই মেরে দেব, দেখি তুই কিভাবে বাঁচাস মেয়েটাকে। কথাটা বলেই জাহিদ নেহাকে কাছে টেনে নেহার গলায় কাঁচের টুকরোটা ধরে। রাফাত প্যান্টের পিছনের পকেটে হাত দেয়, কিন্তু কিছু বের না করেই হাতটা সামনে নিয়ে আসে। আশেপাশে তাকায় সে। মরশুমটা ঠান্ডা হলেও রাফাত এখন যেখানে অবস্থান করছে সেখানকার পরিবেশটা খুব গরম হয়ে আছে। জ্যাকেট না পরিধান করলেও শীত অনুভব হবে না। রাফাত নিজের জন্য কখনো ভয় পায় না।
কারণ তার একটা আত্মবিশ্বাস আছে যে পিছন থেকে মারতে পারলেও সামনে থেকে কেউ মারতে পারবে না। সে আজকে ভয় পাচ্ছে, সেটা নিজের জন্য না, নেহার জন্য। মেয়েটার কিছু হয়ে গেলে রাফাত নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। জাহিদের হাতে ভাঙা কাঁচের বোতল, সে চাইলেই যখন তখন নেহাকে মেরে দিতে পারবে, কিন্তু সে এটা করছে না। রাফাত জাহিদের হাতের দিকে তাকায়। জাহিদের হাত কাঁপছে, তার মানে জাহিদ জীবনে প্রথম এই কাজটা করছে। শহরের অলিতে গলিতে তৈরি হয় পাতি মস্তান, সেখান থেকে হাজারে একজন হয় বড় গ্যাং লিডার। মাস্তানি সবাই করতে পারে, কিন্তু খুন করার মতো সাহস সবার থাকে না। রাফাত ছেলেগুলোকে প্রথমে দেখেই বুঝে গিয়েছিল যে এরা সবাই গলির পাতি মাস্তান। জাহিদের হাত কাঁপাকাঁপির জন্য নেহার গলায় কাঁচের টুকরোর কিছু অংশ লেগে কেটে যায়। নেহা কান্না কান্না ভাব করে রাফাতকে বলে ওঠে, রাফাত প্লিজ আমাকে বাঁচাও, এরা আমাকে মেরে দিবে। নিয়া, ভয় পেও না, জাহিদ কিছুই করবে না তোমাকে। এই, তুই নেহাকে মিথ্যা আশ্বাস দিচ্ছিস কেন? আমি তো মেরে দেবো তাকে। প্লিজ রাফাত, কিছু একটা করো, আমার গলা থেকে ব্লিডিং হচ্ছে, যা করার তাড়াতাড়ি করো। জাহিদ, বাঁচতে হলে ছেড়ে দে নিয়াকে। দেখ, তোকে আমি চিনিও না জানিও না, হয়তো আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। দেখবি আমি কি করতে পারি। তুই কর যা করার, এটা মনে রাখ যে তোর পাখি এখন আমার কাছে বন্দি। যা করার সাবধানে। রাফাত পিছন থেকে পিস্তলটা বের করে বেঞ্চে বসে থাকা ছেলেটাকে গুলি করে। পিস্তলের বুলেটটা গিয়ে সোজা তার কপাল বরাবর লাগে। রাফাত শ্রাবণের উদ্দেশ্যে ট্রিগারে চাপ দেবে, কিন্তু এর আগেই দুটো বুলেট এসে শ্রাবণ আর তার পাশের ছেলেটার কপালে লাগে। রাফাত ট্রিগার থেকে আঙুলটা সরিয়ে নেয়, অবাক হয়ে আশেপাশে তাকায়, কেউ নেই। তাহলে বুলেট দুটো কোথা থেকে এসেছে? রাফাত লক্ষ্য করে দেখে যে জাহিদের কপাল বরাবর সবুজ রঙের একটা চিহ্ন এসে নাড়াচাড়া করছে। সে বুঝে গেছে দূর থেকে কেউ সাইলেন্সার লাগিয়ে স্নাইপার চালাচ্ছে। কে চালাচ্ছে স্নাইপার? রাফাত তো তার টিমকে এখানে আসার জন্য বলেনি, তাহলে কে হতে পারে? পিস্তলটা ফেলে দে বলছি, নয়তো এক্ষুনি মেয়েটাকে মেরে দেবো। মেরে দে মেয়েটাকে। আমি কিন্তু মিথ্যে বলছি না, সত্যি সত্যি কিন্তু মেরে দেবো। আমিও মিথ্যা বলছি না, সিরিয়াসলি বলছি, তুই মেরে দে মেয়েটাকে, তারপর তোকে আমি মেরে দিব। চিন্তা নেই, ভাঙা কাচের টুকরো দিয়ে মারবো না, পিস্তল দিয়ে যদি মারি তাহলে অতটা ব্যথা অনুভব করবি না, শান্ত হয়ে সুন্দর করে মারা যাবি। রাফাতের কথাটা শেষ হওয়ার সাথে সাথে একটা বুলেট এসে জাহিদের কপাল ভেদ করে চলে যায়। নেহা নিজের পাশে জাহিদের মৃতদেহ দেখে জ্ঞান যায় যায় অবস্থা। সে দৌড়ে রাফাতের কাছে আসবে, এমন সময় একটা বুলেট এসে নেহার পায়ে লাগে। নেহা চিৎকার দিয়ে নিচে পড়ে যায়। রাফাত দৌড়ে হাঁটু গেড়ে নেহার পাশে বসে পড়ে। নেহা ব্যথায় কান্না করছে। নেহা, কান্না করো কেন? আমি আছি তো, চিন্তা নেই, কিছু হবে না তোমার। রাফাত, আমি অনেক ব্যথা অনুভব করছি। একটু ধৈর্য ধরো, আমি আমার বাইকটা নিয়ে আসছি। রাফাত, আমাকে একা রেখে যেও না, আমি মনে হয় আর বাঁচবো না। মুখে এমন কথা কখনো আনবে না, আমি যাবো আর আসবো, প্লিজ তুমি একটু অপেক্ষা করো। আজকে না আমার খুব হাসি পাচ্ছে, জানো কেন? অহেতুক এইগুলো না বলে চুপচাপ করে থাকো। জানো রাফাত, মানুষ এমন একটা জাতি যে সারা জীবন আফসোস করে, মৃত্যুর আগে মুহূর্তে তারা আফসোস করে। আমি জানি আজকে আমি আর জীবিত অবস্থায় বাসায় যেতে পারবো না, আমার মৃতদেহটা যাবে। রাফাত, আমার একটা রিকোয়েস্ট রাখবে? হ্যাঁ বলো, কি রিকোয়েস্ট তোমার? ক্যাম্পাসের করা ভুলগুলোকে মাফ করে দেওয়া যায় না? নেহা, আমি কিছু রাফাত কথাটা শেষ করতে পারেনি। এর আগেই স্নাইপারের একটা বুলেট এসে নেহার বুকে লাগে। নেহার মুখ দিয়ে গলগল করে রক্ত বের হতে থাকে। নেহা রাফাতের ডান হাতটা চেপে ধরে। মৃত্যুর কঠিন যন্ত্রণা গ্রাস করেছে নেহাকে। এবার আর কেউ তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না। নেহা গলার স্বর অস্পষ্ট উচ্চারণ করে একটা বাক্য বলে ওঠে, রাফাত, আমাকে মাফ করে দিও। মৃত্যুর কঠিন মুহূর্ত পেরিয়ে চলে যায় নেহা। তার মুখ আর বুক থেকে এখনও তাজা রক্তগুলো ঝরে পড়ছে পিচ ঢালা রাস্তার উপর। রাফাত অনুভব করছে তাজা রক্ত যে কতটা গরম, আগুনের তাপের থেকেও অধিক গরম
মানুষের রক্ত। রাফাত জোরে জোরে চিৎকার দিয়ে বলে ওঠে, কার এত সাহস হয়ে গেছে? সাহস যদি এতই আকর্ষণীয় হয়ে থাকে তাহলে সামনে আয়, আয় আমার সামনে। কি হলো, দূর থেকে শিয়ালের মতো আক্রমণ করছিস কেন? আমার সামনে এসে স্নাইপার চালা। রাফাত দেখতে পায় দূর থেকে একটা গাড়ি ধীর গতিতে তার দিকে এগিয়ে আসছে। রাফাত পিস্তলটা হাতে নেয়, নেহার দিকে তাকিয়ে পিস্তলটা রিলোড দিয়ে নেয়। গাড়ির দিকে পিস্তলটা তাক করে ট্রিগারের উপর আঙুল লাগায়। রাফাত ট্রিগারে চাপ দেবে তখনই সে অনুভব করে তার মাথার পিছনে কেউ কোনো শক্ত জিনিস দিয়ে বাড়ি মেরেছে। রাফাতের চোখ ঝাপসা হয়ে আসছে। পিছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছে না। রাফাত নিজের জ্ঞান হারায়। আজ 1 মাস হতে চলেছে রাফাতের কোনো খোঁজ খবর নেই। শ্রাবণী সহ সোহেল, মেহরাব সাহেব সবাই চেষ্টা করে যাচ্ছেন রাফাতকে খুঁজে বের করার জন্য, কিন্তু কেউ এখনও রাফাতকে পায়নি। শ্রাবণী পুলিশে ডায়েরি করেছে, কিন্তু কোনো লাভ। সেই একই অবস্থা, রাফাতকে পাওয়া যায়নি। 19শে নভেম্বর সকাল 10টায় রিমি নাসির সাহেবের কেবিনে অবস্থান করছে। রিমি দাঁড়িয়ে আছে আর নাসির সাহেব চেয়ারে বসে ফাইল দেখতে ব্যস্ত। খুবই গুরুত্বপূর্ণ কেসের ফাইল এটা। নাসির সাহেব খুব মনোযোগ দিয়ে দেখছেন। তিনি ফাইলের শেষ পৃষ্ঠায় এসে থমকে যান একটা ছবি দেখে, কারণ ছবিটা হলো রাফাতের। এই সেলের ছবি এই ফাইলের মধ্যে কেন? স্যার, ফাইলের শেষ কেস এটা, নাম রাফাত। ওই যে পার্টি ক্লাবের ছেলেটা, মনে পড়ে? এই কেসের সমাধান তো হয়ে গেছে, তাহলে আবার এটা এখানে কেন? সমাধান এখনো হয়নি, রাফাত মরেনি, বেঁচে আছে। আরে রিমি, বোঝার চেষ্টা করো। কেসটা আবার নতুন করে ওপেন করলে ঝামেলা হয়ে যাবে। কেন অফিসার রাফাতকে খুঁজে বের করার জন্য সাহায্য করবে না? স্যার, আপনি অনুমতি দিলে আমি রাফাতকে খুঁজে বের করব। আচ্ছা, চেষ্টা করে দেখতে পারো। আমার মনে হয় না তুমি রাফাতকে খুঁজে পাবে। রিমি নাসির সাহেবকে উজ্জ্বল একটা মুচকি হাসি উপহার দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। লাইব্রেরিতে বসে আছে শ্রাবণী। তার সামনে হুমায়ুন আহমেদের লেখা একটা বই। সে যখন বইয়ের মূল টপিকে আসে তখনই রাফাতের কথা মনে পড়ে যায়। তার মাথায় খুব চাপ পড়েছে। অতি নিকটের মানুষ যখন দূরে চলে যায়, সেই কষ্টটা এখন শ্রাবণী ভোগ করছে। নেহার মৃত্যু হঠাৎ রাফাতে, এটা মেনে নিতে পারছে না শ্রাবণী। নিজের বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে সে খুব অসহায় হয়ে পড়েছে। শ্রাবণী লাইব্রেরি থেকে দৌড়ে বেরিয়ে যায়। সে মন স্থির করলো পুকুর পাড়ে যাবে। সেদিকেই দৌড় শুরু করে। তার পিছনে ছিল প্রীতি। হঠাৎ এমনভাবে শ্রাবণীকে পুকুর পাড়ের দিকে দৌড়ে যেতে দেখে প্রীতি শ্রাবণীর পিছু নেয়। শ্রাবণী দৌড়ে এসে পুকুর পাড়ে বসে। সবসময় রাফাত যেই সিঁড়িতে মাথাটা নিচু করে বসে থাকত, সে গিয়ে সেখানে বসে পড়ে। সামনে লম্বা আকৃতির পুকুর। পুকুরের পানিগুলো অনেক ঘোলাটে, কেমন যেন কালো বর্ণ ধারণ করছে। এই পুকুরের পানি আগে অনেক পরিষ্কার ছিল, কিন্তু সময়ের পরিবর্তন হওয়ার সাথে সাথে পানির বর্ণ পরিবর্তন হতে শুরু করেছে। পানিগুলো দেখতে কেমন যেন লাগে, মনে হয় ভয়ঙ্কর কিছু এর মধ্যে অবস্থান করছে। শ্রাবণী অনুভব করলো কেউ তার পিঠে হাত দিয়েছে। সে পিছন ফিরে তাকায়। প্রীতি এসে দাঁড়িয়ে আছে। শ্রাবণী প্রীতিকে বসতে বলে। প্রীতি শ্রাবণীর একেবারে গা ঘেঁষে। শ্রাবণী কিছু বলে না। অন্যদিন যদি প্রীতি এমন করত তাহলে প্রীতির অবস্থা সে খারাপ করে ছাড়ত। আজকে শ্রাবণী নীরব। এইভাবে আর কতদিন মন খারাপ করে বসে থাকবি? যতদিন মন ভালো করার মানুষ না আসে ততদিন পর্যন্ত। দেখ, সবাই বলা বলি করছে রাফাত মারা গেছে, পুলিশ পর্যন্ত এই কথা বলেছে। তাহলে তুই কেন রাফাতের জন্য এত অপেক্ষা করছিস? রাফাত মারা যায়নি, সে এখনো বেঁচে আছে। আমি জানি সে আবার আমার মাঝে ফিরে আসবে। ততদিন না হয় আমি অপেক্ষা করি। আমি মানছি রাফাত এখনো বেঁচে আছে, তাহলে সে কেন এখনো তোর সাথে দেখা করেনি, একটা কল পর্যন্ত করেনি? হয়তো রাফাত এমন অবস্থায় আছে যেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করার মতো।
শ্রাবণী, তোকে বলেও কোনো লাভ হবে না, কারণ তুই রাফাতের প্রেমে অন্ধ। প্রীতি, তুই এখান থেকে চলে যা, আমাকে একা থাকতে দে প্লিজ। আমি চলে যাব ঠিক আছে, কিন্তু তোকে একটা কথা আমি বিশ্বাসের সাথে বলতে পারি যে রাফাত কখনো ফিরে আসবে না, এ কথা মিলিয়ে নিস। প্রীতি কথাটা বলেই শ্রাবণীর পাশ থেকে উঠে দাঁড়ায় আর সেই অবস্থান ত্যাগ করে। এখন শ্রাবণীকে বুঝিয়ে কোনো লাভ হবে না, কেননা তার মাইন্ডে এখন একটা নাম গেঁথে গেছে, সেটা হলো রাফাত। শ্রাবণীর বিশ্বাস রাফাত ফিরে আসবে। সত্যি কি রাফাত ফিরে? বিকেল 4টা, মেহরাব সাহেব নিজের কেবিনে অবস্থান করছেন। ওনার সামনে এমন একজন বসে আছে যে কিনা রাফাত বেঁচে আছে নাকি মারা গেছে সেই সম্পর্কে সব কিছু জানে। মেহরাব নিজেও রাফাতকে অনেক খুঁজেছেন, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে এসেছেন। মেহরাব সাহেবের সামনে বসে থাকা ছেলেটার নাম আছিফ, যাকে এই শহরের ছোট থেকে বড় সবাই এক নামে চেনে। আছিফ ভাই নামটা ছোট হলেও কাজ করে অনেক বড় বড়, ক্ষমতাও কম নয়। রাজনৈতিক নেতাদের সাথে ভালো সম্পর্ক তার। এছাড়াও নিজের একটা বড় পরিচয় আছে, সেটা হলো সে বর্তমানে ঢাকা শহরের কিং। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, কেউ কিছু বলছে না, নীরবে সিগারেট টানছে। অনেকক্ষণ তো হলো চুপ করে আছেন, কিছু বলছেন না কেন? আমি কি বলবো? যা কথা সব তো তোমার কাছে, এখন তুমি বলবে, আমি শুধু শুনবো। কথা বললে অনেক কথা বলা যাবে, কিন্তু সেই কথার মধ্যে গুরুত্বপূর্ণ কথাটাই বলা হয়ে উঠবে না। তাই তো আমি অহেতুক কথা একটু কম বলি আর গুরুত্বপূর্ণ কথাটা একটু বেশি বলি। রাফাত এখনো মরে যায়নি, বেঁচে আছে সে। নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালেন মেহরাব সাহেব। বাম হাতে থাকা জ্বলন্ত সিগারেটটা ফ্লোরে পড়ে যায়। তিনি পুনরায় সিগারেট আর না উঠিয়ে টেবিলের উপর থেকে লাইটারটা নিয়ে আরেকটা সিগারেট জ্বালান। এবার তিনি বেশ স্বাভাবিক হয়ে বসেন চেয়ারে। আছিফ মুচকি হাসে। মেহরাব সাহেবের জানা নেই এই হাসির মানে কি। রাফাত বেঁচে থাকলে কোথায় সে? শহরে তো রাফাতের তেমন কোনো আভাস পাচ্ছি না। বাঘ যেমন সবসময় এক জায়গায় অবস্থান করে না, ঠিক তেমনই রাফাত নিজের স্থান পরিবর্তন করে। মানে? আমার কাছে রাফাত। এতদিন কি তাহলে তোমার কাছে ছিল রাফাত? কতদিন আগে পুলিশ কমিশনারের মেয়ে নেহা যে মারা গেছে, সেদিন আমি রাফাতকে কিডন্যাপ করি। তারপর থেকে রাফাত আমার রাস্তায় আছে। এতদিন তোমার কাছে রাফাত ছিল, তাহলে আমাকে বলনি কেন? সঠিক সময় হয়ে ওঠেনি, তাই তো আপনাকে আজকে সময় করে বললাম। তোমার আস্তানায় রাতে দেখা হচ্ছে, ততক্ষণ রাফাতকে দেখে রাখো। আছিফ চেয়ার থেকে উঠে দাঁড়ায়, টেবিলের উপর থেকে পিস্তলটা নিয়ে পিছনে রাখে, গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে যায় কেবিন থেকে। যাওয়ার আগে যে আছিফ মুচকি একটা হাসি দিয়েছে, মেহরাব সাহেব এটা ভালো করে লক্ষ্য করেছেন। মেহরাব সাহেব আছিফের হাসির মানে না বুঝেই নিজেও হেসে ওঠেন। তিনি টেবিলের উপর থেকে মোবাইল ফোনটা নিয়ে কাউকে একটা মেসেজ করেন। জঙ্গলে বাঘ চলে এসেছে, শিকারের জন্য প্রস্তুত হও। এবার মিস হলে কিন্তু আগামী 100 বছর আর এমন সুযোগ পাবো না। আমি কোনো অবস্থায় টার্গেট হাতছাড়া করব না। আমার সাথে দেখা হবে আসিফের আস্তানায়, সেখানেই শিকার। মেসেজটা পাঠিয়ে মেহরাব সাহেব নিজে নিজে হেসে ওঠেন, কিন্তু তিনি একটা ব্যাপারে খুবই চিন্তায় আছেন, সেটা হলো আছিফকে নিয়ে। সে এতদিন আগে রাফাতকে কিডন্যাপ করেছে, কিন্তু মেহরাব সাহেবকে এখনও জানায়নি। কেন জানায়নি? কি এমন কারণ? আছিফ তো কখনো এমন করে না। অনেক ব্যস্ততার মাঝেও সে মেহরাব সাহেবের কাজ করে দেয়, কিন্তু এবার সে তেমনটা করেনি। কথা দিয়ে কথা রাখেনি কেন কিছু বুঝে উঠতে পারছেন না মেহরাব সাহেব। এমন পরিস্থিতিতে একটা সঙ্গী ওনার সাথে সব সময় থেকেছে, সেটা হলো সিগারেট। যত ভয়ঙ্কর দুশ্চিন্তা হোক না কেন, তিনি সিগারেট খাওয়া কখনো ভোলেন না। আজকেও সিগারেট সাথে আছে। মেহরাব সাহেব একটা সিগারেট জ্বালান, লম্বা একটা টান দিয়ে ধোঁয়াগুলো কাচের জানালা দিয়ে ছেড়ে দেন। সন্ধ্যা হতে আর বেশি সময় নেই। মেহরাব সাহেব বাম হাতের ঘড়ির দিকে তাকান, 5টা বেজে গেছে। কিছু সময় পর আলোক শহরে অন্ধকার নেমে আসবে, মানুষের ব্যস্ততা আরও বেড়ে যাবে। সিগারেট প্রায় শেষের পথে। মেহরাব সাহেব সিগারেটটা শেষ না করেই নিচে ফেলে দেন।
রাফাতের উদ্দেশ্যে নিজেকে প্রস্তুত করতে বেরিয়ে পড়েন। জীবনে দুটো জিনিস পেতে হলে অনেক কষ্ট করতে হয়। প্রথমটা হলো ভালো মেয়ে, দ্বিতীয়টা টাকা। টাকা খরচ করলে খারাপ মেয়ের অভাব হবে না, কিন্তু ভালো মেয়ের খুব বেশি অভাব পড়বে। আসিফের আস্তানাটা ধানমন্ডির একটা পরিত্যক্ত গোডাউনে অবস্থিত। মানুষজনের আসা যাওয়া সেখানে খুব কম। এলাকাটা আগে খুব উচ্ছৃঙ্খল ছিল, কিন্তু এখন এলাকাটা পুরোপুরিভাবে শান্ত, কেননা সবাই জানে এটা আসিফ ভাইয়ের এলাকা। এখানে কিছু করার আগে আসিফ ভাইয়ের অনুমতি লাগে। ভুল করলে তার মৃত্যু অনিবার্য। পুলিশ কিছু বলতে পারে না আসিফকে, কারণ একটাই, আসিফ কাউকে ভয় পায় না। একবার 3 জন পুলিশ অফিসার আসিফের আস্তানায় গিয়ে আসিফকে সাবধান করতে যান, কিন্তু অবাক করা কাণ্ড, আসিফ সেই 3 জন পুলিশ অফিসারকে মেরে দিয়েছে। এরপর থেকে কেউ আসিফকে কিছু বলার সাহস পর্যন্ত পায় না। মানুষ তাকে যমের মতো ভয় পায়। কেউ কেউ আসিফকে দিনের বেলায় দেখলে বলে ওঠে যমদূতের সাথে দেখা হয়ে গেছে। রাত 11টা। মেহরাব সাহেবের গাড়িটা এসে থামে গোডাউনের সামনে। তিনি গাড়ি থেকে নেমে দাঁড়ান। আশেপাশে আরও 2-1টা গাড়ি রাখা আছে, হয়তো আসিফের গাড়ি এগুলো। তিনি গোডাউনের ভিতরে প্রবেশ করেন। 6-7 জন ছেলে পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। এক পাশে চেয়ারে বসে আছে আসিফ। মুখ বাঁধা অবস্থায় নিচে একটা ছেলে পড়ে আছে। মেহরাব সাহেব আসিফের দিকে এগিয়ে যান। সেখানে একটা চেয়ার ফাঁকা আছে। তিনি চেয়ারে বসে পড়েন। মেহরাব সাহেবকে বসতে দেখে পাশ থেকে আসিফ বলে ওঠে, আর কেউ আসেনি? এখানে কি আমি আর তুমি তবুও আপনি যদি আপনার ছেলেপিলে নিয়ে আসতেন। এতগুলো ছেলের সামনে রাফাত আমাকে মেরে দিবে, এটা ভাবা কিন্তু ঠিক না। রাফাতের সাথে কিন্তু কোনো নিশ্চয়তা নেই, যখন তখন মারে, কেউ কিছু বুঝে ওঠার আগেই। তা কোথায় আমার রাফাত? সামনে নিয়ে আসো তাকে, অনেকদিন পর দেখা সাক্ষাৎ হবে। আসিফ একটা ছেলেকে হাত দিয়ে ইশারা করে। ছেলেটা সামনে এগিয়ে যায়। নিস্তব্ধ শীতের রাত। শহরটা কুয়াশায় ঢেকে গেছে। তবুও একদল সৈনিক বেরিয়ে গেছে নিজেদের শিকারের জন্য। মেহরাব সাহেব পায়ের উপর পা তুলে বসে আছে। সামনে রাফাত, তার কপাল বেয়ে তাজা রক্ত ঝরছে। কিছুক্ষণ আগে যখন একটা ছেলে রাফাতকে মেহরাব সাহেবের সামনে নিয়ে আসে, তখন মেহরাব সাহেব রাফাতের কপালে স্টিক দিয়ে বাড়ি মারে, যার কারণে এখন তার কপাল বেয়ে রক্ত পড়ছে। কোনো হেতু ছাড়াই রাফাতকে বাড়ি মারার কারণ তো সে জানে, যে তাকে বাড়ি মেরে। কেমন লাগছে রাফাত? আশা করি তোর ভালো লাগছে না, কিন্তু আমার বড্ড ভালো লাগতেছে। রাফাত কোনো শঙ্কা ছাড়াই মাথাটা নিচু করে হিহি করে হাসতে থাকে। মেহরাব জানে রাফাত এখন হাসবে, কেননা যতক্ষণ পর্যন্ত না পরিবেশটা রাফাতের মনের মতো হবে ততক্ষণ পর্যন্ত সে কারো শরীরে। মেহরাব সাহেব নিজেও চায় পরিবেশে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কিন্তু রাফাতের ঠোঁটে হাসির রেখা দেখে ওনার একটুও ভালো লাগছে না। তিনি হাতে স্টিকটা দিয়ে রাফাতকে আবার বাড়ি মারতে যাবেন, তখনই পাশ থেকে আসিফ বাধা দিয়ে বলে ওঠে, রাফাতকে আরো 2-1টা বাড়ি মারলে সে মরে। এত আগে মরবে না, অনেক শক্তি তার শরীরে। আজকে ধীরে ধীরে তার সমস্ত শক্তি শেষ করে দিই। রাফাতকে ড্রাগস দেওয়া হয়েছে, বেশি রক্তপাত হলে রাফাত তাহলে এখন মারবো না, তিলে তিলে শেষ করে দিব তাকে। আজকে সে বুঝতে পারবে মেহরাব কেমন হিংস্র। আমি নিজেই কতটা হিংস্র যে এটা আপনি মেহরাব চিন্তাও করতে পারবেন না, কারণ আপনার মাইন্ড অতটা বিগ্র হয়ে যায়নি যে আমার হিংস্রতা পরিমাপ করতে পারবে। একটা কথা সবসময় মনে রাখবেন, রাফাতকে যতই নেশা জাতীয় দ্রব্য খাওয়ানো হোক না কেন, সে কখনো নেশায় আসক্ত হবে না। মাথাটা নিচু করে ঠিক আগের অবস্থায় বসে কথাটা বলেছে রাফাত। মেহরাব সাহেব হাসে। তিনি গিয়ে রাফাতের লম্বা লম্বা চুলে হাত দেয়। আমার পছন্দের মধ্যে তোর চুল একটা। আমি জীবনে অনেক মাফিয়া দেখেছি, কিন্তু তোর মতো কাউকে দেখিনি। জানি না আজকের পর থেকে আর
একজন মাফিয়ার যেমন বৈশিষ্ট্য থাকা দরকার সব কিছু তার মধ্যে আছে, কিন্তু আজকে কিছু। একটা কথা কি জানেন মেয়র সাহেব, আমি কাউকে ভয় পাই না, সবাই আমাকে ভয় পায়। আপনি আজ আমাকে এখানে মারতে পারবেন না। এত আত্মবিশ্বাস! আপনার চোখে আমি ভয় দেখতে পারছি না। মৃত্যু আর শত্রুকে সামনে দেখে যারা ভয় পায় তারা কাপড় ছাড়া অন্য কিছুই না। আমার চোখে ভয়? আশেপাশে একটু তাকিয়ে দেখ, সবগুলো লোক আমার। যদি একটা ইশারা করি তাহলে তোর মতো 10টা রাফাতের লাশ ফেলে দিবে, 1 মিনিট চিন্তাও করবে না। হাহা, বড্ড বেশি হাসি পাচ্ছে আমার। কি হলো, হাসতে? মৃত্যুর ভয়ে পাগল হয়ে গেছিস নাকি? মৃত্যুকে ভয় পাবো আমি? আচ্ছা মেহরব সাহেব, আপনার কি মনে আছে মিরাজের কথা? মেহরাব সাহেব রাফাতের কথা শুনে বুঝতে পারছেন না সে কোন মিরাজের কথা বলছে। মেহরাব দুটো মিরাজকে চেনেন, একটা ড্রাকুলার মিরাজ, আরেকজন ওনার আপন ছোট ভাই, যে আন্ডারকভার পুলিশ অফিসার ছিল, কিন্তু সে আর বেঁচে সন্ত্রাসীদের হাতে মারা গেছে। মেহরাবের তার ছোট ভাইয়ের কথা মনে পড়লেই মনটা খারাপ হয়ে যায়। এখন যেমনটা হয়েছে। রাফাত মুচকি হাসে। কি হলো মনে? তুই কোন মিরাজের কথা বলছিস? আমি আপনার পুলিশ অফিসারের ভাইয়ের কথাই বলছি। কিছু মনে পড়ছে? মিরাজের কথা তুই এখানে বলছিস কেন? রাফাত কারণ ছাড়া কিছু বলে বা করে না। আমি যেহেতু মিরাজের কথা বলছি, তাহলে নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। আমি জানি তুই এগুলো বলে শুধু শুধু সময় নষ্ট করবি। আপনার ভাইয়ের আসল খুনি কে ছিল জানেন? যে আমার ভাইকে মেরেছে তাকে তো মেরে দিয়েছি। একটা কথা আজকে মাথায় ঢুকিয়ে রাখেন, কাজে লাগবে। অন্যের কথায় কান দেবেন না। কথাটা সত্য হোক কিংবা মিথ্যা, নিজে যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেবেন না। ওই দিন আপনি আমার মিথ্যা কথায় বিশ্বাস করে আপনারই একজন লোককে মেরে দিয়েছেন। সে মিরাজের আসল খুনি ছিল না। জানতে চান আসল খুনিটাকে? মেহরাব সাহেব ধপ করে চেয়ারে নিজের শরীরটা হেলিয়ে দেয়, পকেট থেকে সিগারেটটা বের করে ঠোঁটে লাগায়, লম্বা করে একটা টান দিয়ে ধোঁয়াগুলো ছাড়তে থাকে। রাফাত জানে মেহরাব সাহেব এখন কোন অবস্থায়, তাকে মারবে না। যতক্ষণ পর্যন্ত আসল খুনির নাম না বলবে ততক্ষণ পর্যন্ত রাফাতকে তিনি যে কোনো অবস্থায় বাঁচিয়ে রাখবেন। মেহরব সাহেব, এত চিন্তা করে লাভ কি হবে? আমাকে তাড়াতাড়ি করে মেরে ফেলেন। তোকে এখন মারবো না, তুই এখন সত্যিটা বল আমায়, কে মিরাজকে মেরেছে? নাম বললে তো তাকে মেরে দিবেন। শুধু মারবো না, বুক ফুটো করে কলিজা বের করে ফেলবো তার। তুই শুধু একবার নামটা। মোশাররফ সাহেব। মোশাররফ? মোশাররফ মেরেছে মিরাজকে? আরে না, মোশাররফ মারতে যাবে কেন? মোশাররফ সাহেবের মেয়ে নীলা মেরেছে মিরাজকে। কি? নীলা মারবে কেন? পাগল হয়ে গেছিস নাকি? আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না, তার জন্য প্রমাণের ব্যবস্থাই করে রেখেছি। আপনি আসিফকে জিজ্ঞাসা করে দেখেন সে কি বলে। মেহরাব সাহেব আসিফের দিকে তাকায়। সে চেয়ারে স্থির হয়ে বসে আছে আর দুজনের কথোপকথন মনোযোগ দিয়ে শুনছে। মেহরাব সাহেব আসিফকে জিজ্ঞেস করেন, আসিফ, সে যা বলছে এটা কি সত্যি? স্যার, আপনার ভাই মিরাজকে নীলা মেরেছে। আমি নীলাকে মেরে মিরাজের আত্মার শান্তির জন্য আমি যেমন প্রাণ দিতে পারি, ঠিক তেমনই প্রাণ নিতেও পারি। এবার তাহলে রাফাতকে তাড়াতাড়ি শেষ করে দিন। এখন মারবো না। তাহলে কখন মারবেন? সবাই নষ্ট করা কিন্তু ঠিক হবে না। আমি চাই না রাফাত আমার হাতে এত সহজে মারা যাক, অনেক হিসেব এখনো বাকি আছে। আসিফ রাফাতের দিকে তাকায়। রাফাত আসিফকে লক্ষ্য করে একটা মুচকি হাসি দেয়। তার বিপরীতে আসিফও রাফাতকে মুচকি হাসি উপহার দেয়। গোডাউনে একটা গাড়ি এসে থাকে। শব্দ করে গাড়ির দরজা বন্ধ করার আওয়াজে সবাই সেদিন গাড়ি থেকে সোহেল নামে রাফাতের ঠোঁটের কোণে হাসি ফোটে, কিন্তু নিমেষেই আবার হাসিটা উধাও হয়ে যায় সোহেলের পিছনে নীলাকে দেখে। দুজন একই সাথে এক গাড়িতে করে এখানে আসবে ভাবতেই পারেনি রাফাত। সোহেল আর নীলা দুজন দুটো চেয়ারে বসে পড়ে। সোহেল চেয়ারে বসতে না বসতে একটা সিগারেট জ্বালায়। এটা তার প্রতিদিনকার অভ্যাস, সহজে পাল্টানো সম্ভব না। সোহেল রাফাতের দিকে তাকিয়ে ছোট করে হাসি দিয়ে, রাফাত,
তোর কপাল বেয়ে দেখছি রক্ত পড়ছে। কে মেরেছে তোকে? কার এত সাহস যে আমার বন্ধুকে মেরেছে? যার পাশেই বসে আছিস সে। কে, আসিফ নাকি মেহেরাব সাহেব? আমার শ্রদ্ধেয় গুরুজন মেহেরব সাহেব। মেহেরাব সাহেব? আমার বিশ্বাস হয় না। তিনি তোকে কতটা পছন্দ করে এটা তুই নিজেও জানিস না। ওনার নামে মিথ্যা না বললেও পারিস। আমি কি মেয়ে যার কারণে মেহেরব সাহেব আমাকে পছন্দ করে? তুই মেয়ে হতে যাবি কেন? তুই তো ছেলে। সোহেল, মেহেরব সাহেব তোকে কত টাকা দিয়েছে আমার সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য? সোহেল ঠোঁটজোড়া নেড়ে শব্দ করে হাসে। রাফাত বুঝে গেছে সোহেল অনেক বড় কিছু পাওয়ার আশায় এমন করছে, কিন্তু করেও লাভ কি? রাফাত তা কখনো সম্পূর্ণ হতে দেবে না। মেহরাব সাহেব রাফাতের দিকে একটু ঝুঁকে বলে, এই মেহরাব আজ পর্যন্ত যেখানে হাত দিয়েছে তা সব কিছু তার হয়ে গেছে, কিন্তু দুইজনের কাছে আমার হাত ফিরে এসেছে। একজন তুই, অন্যজন হলো। এতটুকু বলে থামে মেহরাব। তিনি রাফাতকে আর কিছু বলতে চাইছেন না, কেননা তিনি দ্বিতীয় জনের নামটা একটু পরে বলবেন। রাফাত প্রশ্নবোধক দৃষ্টিতে, দ্বিতীয় জন কে যে মেহরাব সাহেবকে ফিরিয়ে দিয়েছেন? রাফাতের মাথায় শুধু এই কথাটা ঘুরপাক খাচ্ছে। কে হতে পারে সেই অচেনা ব্যক্তি? মেহেরাব সাহেব, রাফাত, আর অন্যজন সেটা কে? সময় হলে সবাই জানবে, এখন আমি এটা বলতে পারবো না। যেমনটা আপনার ভালো মনে হয়। মেহরাব সাহেব নীলার দিকে তাকায়। মেয়েটাকে তিনি যতটা বোকা মনে করেছিলেন বাস্তবে ততটা বোকা সে না। নীলা মানুষের সামনে ইনোসেন্ট ভাব করে কথা বলে। কেউ দেখে তাকে বলবে না যে তার মতো একটা মেয়ে পুলিশ অফিসারকে মেরে দিতে পারে। মেহরাব সাহেব নিজেও কখনো এমনটা ধারণা করতে পারেননি তার ছোট ভাই মিরাজকে নীলা মেরে দিয়েছে। আজকে নীলাকে দেখে কেন জানি মনে হচ্ছে নীলাই মিরাজের আসল খুনি। মেহরাব সাহেবের এখন ইচ্ছে করছে হাতে থাকা শক্ত স্টিকটা দিয়ে বাড়ি দিয়ে মেরে ফেলতে, কিন্তু তিনি এটা এখন করছেন না। সব কিছুরই একটা সময় আছে, সময় ছাড়া কাজ করা উচিত না। মেহরাব সাহেব সঠিক সময়ের অপেক্ষা করছেন, কখন সেই সঠিক সময়টা আসবে আর পিস্তলের গরম বুলেট দিয়ে নীলার নরম দেহকে রক্তাক্ত করে দেবেন। রাফাত, একটা সঠিক জবাব চাই আমার। কি জন্য তুই এই শহরে এসেছিস? নিজের শহরে আসতে কোনো কারণ লাগে নাকি? এমনভাবে বলছিস যেন শহরটা তোর বাপের। সাবধান, বাবাকে নিয়ে কিছু বলবেন না। যদি দ্বিতীয়বার এমন কথা বলেন তাহলে আমি ভুলে যাব আপনি কোনো একদিন আমার উপকার করেছিলেন। যার বাবার পরিচয় জানা নেই তার আবার বড় বড় মুখের বাণী। কে বলেছে আমার বাবার পরিচয় জানা নেই? আছে আমার বাবার পরিচয়। আমি তো জানতাম রাফাত তার বাবার সম্পর্কে কিছু জানে না, তাহলে এখন হঠাৎ করে কোথা থেকে বাবার সম্পর্কে জেনে? রাফাত, কে তোর বাবা? আমাদেরকেও বল, আমরাও শুনি। পরিচয়টা এখানে দেওয়া আমি সঠিক বলে মনে করছি না। তাহলে কি আমি ধরে নিব তোর মা পরপুরুষের সাথে রাত কাটিয়ে তোকে জন্ম দিয়েছে? মেহরাবের কথাটা মুখ থেকে বের হতে দেরি, রাফাতের পা চালাতে দেরি হয়নি। রাফাত সোজা হয়ে দাঁড়িয়ে মেহরাব সাহেবের বুকে লাথি মারে। মেহরাব সাহেব নিচে পড়ে যান। তার হাতে থাকা স্টিকটা কিছু দূরে গিয়ে পড়ে। রাফাত রেগে উচ্চস্বরে বলতে থাকে, আমার মা বাবাকে নিয়ে খারাপ কথা বললে তাকে আমি দ্বিতীয়বার এই পৃথিবীতে বাঁচার সুযোগ দিই না। কথাটা বলে রাফাত মেহরাবের কোটের কলারটা ধরতে যাবে, তখনই রাফাতের পায়ে একটা গুলি এসে লাগে। রাফাত মাটিতে বসে পড়ে। রাফাত সোহেলের হাতে পিস্তল দেখে বুঝে যায় যে পিছন থেকে সোহেল পিস্তলটা চালিয়েছে। রাফাতের পায়ের গুলি লাগাতে সে যে ব্যথা পাচ্ছে এর চেয়ে শতগুণ বুকে ব্যথা লেগেছে ছোটবেলার বন্ধু সোহেলের হাতে পিস্তল দেখে। যেই পিস্তলটা রাফাত পছন্দ করে সোহেলকে দিয়েছিল সেই পিস্তলটা দিয়েই রাফাতকে গুলি করেছে। পাশ থেকে মেহরাব সাহেব হাসতে হাসতে উঠে দাঁড়ান। দুই হাত দিয়ে দুবার তালি দিয়ে বলতে থাকেন, রাফাত, তোর প্রাণপ্রিয় বন্ধু সোহেল প্রথম গুলিটা তোর উদ্দেশ্যেই চালিয়েছে, কেমন লাগলো? মেহরাব সাহেব, কোন এক রাতের আধারে আপনাকে বলেছিলাম রাফাতের শরীরে প্রথম গুলিটা আমিই চালাবো। কথাটা কিন্তু রেখেছি। আমি জানি তোমাকে দিয়েই সম্ভব রাফাতের মতো এত বড় গ্যাংস্টারকে শেষ করা।
ব্যথায় রাফাতের গলা দিয়ে স্বর বের হচ্ছে না। ঢোক গিলে কোনো মতে গলাটা হালকা ভিজিয়ে নেয়। ভিতরের দিকে লম্বা একটা শ্বাস নিয়ে বলে ওঠে, কয়েকশো মাস্টার নিয়ে তৈরি হয় একটা গ্যাং, আর সেই গ্যাংকে যে বীর তত্ত্বর সাথে লিড দেয় সে হচ্ছে আসল গ্যাংস্টার। আমি কোনো গ্যাংস্টার নই, আমি হচ্ছে রাফিয়ান। কয়েকশো গ্যাংস্টারকে একা লিড দিই। গুলি খেয়ে এই কুত্তার বাচ্চার কিচ্ছু হয়নি, দিব্যি কথা বলে যাচ্ছে। রাফাত, তোকে এখনই শেষ করে দেব, নিজেকে প্রস্তুত কর। মৃত্যুর জন্য আমি সবসময় তুই যে কিভাবে হাসিস সেটা আমি এখনো বুঝতে পারছি না। পিস্তলের সামনে দাঁড়িয়ে আমি হাসতে জানি, তাহলে ধারণা করেন আমি আর কি কি করতে পারি কেউ যদি আমার সাথে বেইমানি করে। তোকে তো আজকে। সোহেল পিস্তলের ট্রিগারে হাত লাগায়। আসিফ রাফাতকে চোখ দিয়ে কিছু একটা ইশারা করে। রাফাত প্রতিবারের মতো একটা মুচকি হাসে। রাফাত জানে সোহেল এখন তাকে মারার জন্য পিস্তলটা তাক করেছে, কিন্তু সে ট্রিগারে চাপ দেওয়ার আগে মেহরাব সাহেব সোহেলকে থামিয়ে দেবে। কিন্তু কেন থামাবে এটা রাফাত আর মেহরাব সাহেবই ভালো জানে। সোহেল ট্রিগারে চাপ দেবে এমন অবস্থায় সোহেল, রাফাতকে শেষ করার সময় এখনও আসেনি। আমি যখন বলবো তখন মেরে দিবে। এখন পিস্তলটা রেখে দাও সযত্নে। মেহরাব সাহেবের কথায় সোহেল পিস্তলটা রাফাতের দিক থেকে সরিয়ে আনে। ভীষণ রাগ লাগছে তার। রাফাতকে এত কাছ থেকে মারার চান্স পেয়েও সময় নিয়ে মারতে হবে। সোহেল বেশিক্ষণ অপেক্ষা করতে পারে না। কেমন যেন নিজের কাছে বিরক্ত লাগে। মানুষজন যে কিভাবে এত অপেক্ষা করতে পারে সোহেল এটা ভেবে পায় না। সে একটা কাজ করার জন্য বেশি সময় অপচয় করে না। যেটা সে পারবে না সেই কাজের দিকে তাকাবে পর্যন্ত না। সোহেল পিস্তলটা বাম হাতে রেখে দেয়। মেহরাব সাহেব চেয়ারটা ঠিক করে বসে পড়ে। একবার রাফাতের দিকে তাকিয়ে নীলাকে উদ্দেশ্য করে আচ্ছা নীলা, তুমি কি মিরাজকে চিনো? নীলা নিজেকে ঠিকঠাক করে মেহরাব সাহেবের দিকে তাকায়। এতক্ষণ সে বসে বসে শীতের মরশুমের এখনকার গরম পরিবেশটা উপভোগ করছিল। কেউ কিছু বলেনি, তাই নীলা চুপচাপ বসেছিল। চুপচাপ থাকলে নাকি মস্তিষ্ক ঠান্ডা থাকে। দাবা খেলার সময় কথা হয় কম, কাজ হয়। কাজ বলতে মস্তিষ্কের শক্তিকে বোঝানো হয়েছে। দাবা খেলার জন্য প্রচুর পরিমাণ বুদ্ধির প্রয়োজন হয়। নীলা তার জীবনটাকে দাবার গুটির মতো সাজিয়ে নিয়েছে। এখন শুধু সঠিক সময়, সঠিক চালের অপেক্ষা। কি হলো, চুপ হয়ে আছো কেন? ভাবছি আপনার প্রশ্নের কি জবাব দেব। এত ভাবার কি আছে? যেখানে যেটা বলা দরকার সেখানে তাড়াতাড়ি করে নির্ভয় সেটা বলে দিবে। আমার পরিচয়ের মধ্যে আপনার ছোট ভাই মিরাজ আছে একজন, এই নামে আর কেউ নেই। আপনি কোনোভাবে আপনার ভাইয়ের কথা বলছেন না তো? আমার ছোট ভাইয়েরই কথা বলছি। সে কিভাবে মারা গেছে সেটা কি তুমি জানো? জানি না তো, সন্ত্রাসীদের হাতে মারা গিয়েছিল। সন্ত্রাসীদের হাতে নয়, তোমার পিস্তলের বুলেটে মারা গিয়েছে আমার ভাই। কেন মারলে মিরাজকে? অপেক্ষা হয়ে বসা থেকে উঠে দাঁড়ায় নীলা। ভালো করে মেহরাব সাহেবের দিকে তাকিয়ে কি বলছেন আপনি? আমি কেন আপনার ভাইকে মারতে যাব? কারণ তো অনেক থাকতে পারে, এগুলো জেনে আমার কোনো লাভ নেই। আমি এখন আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিব। প্রতিশোধ নেবেন সেটা তো ভালো কথা, কিন্তু আসল খুনিটাকে সেটা তো খুঁজে বের করতে হবে। খুনি তো তুমি, যে এখন আমার সামনে দাঁড়িয়ে আছো। আচ্ছা মেহরাব সাহেব, আপনাকে কে বলেছে যে নীলা মিরাজকে খুন করেছে? কে আবার? রাফাত আমাকে বলেছে। এইবার বুঝতে পেরেছে আসল রহস্যটা কি। নীলা, তুমি রাফাতের কাছে গিয়ে জিজ্ঞেস করো মেহরাব সাহেবকে এগুলো বলার কারণ কি। নীলা দু কদম এগিয়ে রাফাতের সামনে ঝুঁকে বলতে থাকে, এই যে হিরো, তুই মেহরাব সাহেবকে আমার নামে মিথ্যে বলেছিস কেন? জানার খুব ইচ্ছে দেখছি তোমার, কিন্তু তুমি কি এটা জানো যে তোমার বাবা মোশাররফ সাহেবকে আমি নিজ হাতেই খুন করেছি? তার মানে মরির সেদিন তোর কথা বলেছিল? আমি বুঝতে পারিনি মরিরের দেখা ব্যক্তিটা তুই ছিলি। আজকে তোকে একেবারে মেরেই দেব। বাঘের সামনে দাঁড়িয়ে তুমি যদি তাকে মৃত্যুর হুমকি দাও, তাহলে বাঘ তোমাকে কি করবে তার আমাকে বলে দিতে হবে না। এত কিছু বলে কোনো লাভ হবে না, মৃত্যু তোর জন্য অপেক্ষা করছে।
নীলা সোহেলের বাম হাত থেকে রিলোড দেওয়া পিস্তলটা নিয়ে রাফাতকে গুলি করতে যাবে, সাথে সাথেই দেখা যায় নীলার মাথায় 3টা পিস্তলের বুলেট ঢুকে যায়। বুলেটগুলো সাধারণত মেহরাব সাহেবের পিছন থেকেই বেরিয়েছে। নীলা পিস্তল হাতে মাটিতে লুটিয়ে, এটা দেখে সোহেল জোরে নিঃশ্বাস দিয়ে নীলাকে ধরে। নীলার শ্বাস যায় যায় অবস্থা, তবুও শেষে অস্পষ্ট উচ্চারণ করে বলে, এখানে বড় কোনো চক্রান্ত চলছে, বাঁচতে হলে চলে যাও এখান থেকে, নয়তো মেরে দেবে তোমাকেও। শেষ নিঃশ্বাস ত্যাগ করে নীলা। সোহেল একটু শব্দ করে কান্না করছে। মাটিতে পড়ে থাকা আহত রাফাত জোরে জোরে হেসে যাচ্ছে, হাসি যেন তার থামছেই না। সোহেলের কান্না আর রাফাতের হাসির শব্দ দুটো একত্র হয়ে কেমন একটা ঘোলাটে পরিবেশের সৃষ্টি হয়েছে। সোহেল নীলাকে ছেড়ে মেহরাব সাহেবের কোট চেপে ধরে বলতে থাকে, কেন মেরে দিলেন আমার নীলাকে? কি দোষ করেছিল সে? তোমার প্রেমিকা অনেক বড় ভুল করেছে। সে আমার আগন্তুক হয়ে আমার সাথে বেইমানি করেছে, মিরাজকে মেরে শেষে। তাই আমিও নীলাকে মেরে প্রতিশোধ নিয়েছি। এখন আমি আপনাকে মেরে দেব, আমিও নীলার মৃত্যুর প্রতিশোধ নিব। ফানি ম্যান, ফানি। আশেপাশে তাকিয়ে দেখ, সবগুলো লোক আমার। একটা ইশারাই যথেষ্ট, তোমার লাশ ফেলে দিবে চোখের ইশারায়। সোহেল কোমরের কভার পয়েন্ট থেকে কালো কালারের ভয়ঙ্কর পিস্তলটা বের করে একে একে সব ছেলেকে মেরে দেয়। কারো কপালে, কারো বুকে, কারো পেটে, পিঠে গিয়ে গরম বুলেট লেগে গিয়েছে। এখন বেঁচে আছে আসিফ, মেহরাব, রাফাত আর সোহেল। পরিবেশটা থমকে আছে। মাইন্ড সিটি গেমে নীরবতাই যেন সবচেয়ে বড় হাতিয়ার। মেরে দিয়েছি সবগুলো ছেলেকে, এখন সময় এসেছে আপনার। কঠিন মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করুন। সোহেলের কথার মাঝপথে তার মুখ বন্ধ হয়ে যায়। মুখ থেকে একটা শব্দ বেরিয়ে আসে, আহ, শেষ আমি। সোহেল মেহরাব সাহেবের মুখের হাসি দেখে পিছনে ফিরে তাকায়। একটা বাক্সের সাথে হেলান দিয়ে পিস্তল হাতে মাথাটা নিচু করে বসে আছে রাফাত। সোহেলের বুঝতে অসুবিধা হয়নি রাফাতই যে গুলিটা করেছে। মেহরাব সোহেলের পিঠে লাথি মারে, সোহেল নিচে পড়ে যায়। মুখটা রাফাতের ডান পা বরাবর। মায়াবী মুখটায় এখনও সেই ছোটবেলার ছাপ সে দেখতে পাচ্ছে, কিন্তু রাফাতের কিছু করার নেই। যে বেইমানি করে কখনো তাকে বাঁচিয়ে রাখে না রাফাত। সোহেলের সাথেও এর ব্যতিক্রম হলো না। সোহেল ব্যথিত গলায় রাফাতকে উদ্দেশ্য করে বলে, পিছন থেকে গুলিটা না করলেও পারতি। সামনে থেকে গুলি করতে গেলে আমার হাত ট্রিগার পর্যন্ত যেত না। আমি সবসময় শত্রুকে সামান থেকেই মারি, কিন্তু তুই ছিলি বন্ধু নামে বেইমান, তাই পিছন থেকে এই গুলিটা করেছি। পারলে মাফ করে দিস। সোহেলকে আর কিছু বলতে না দিয়ে রাফাত আরেকটা গুলি চালায় সোহেলের মাথা বরাবর। সোহেল সারা জীবনের জন্য নিস্তব্ধ হয়ে গেছে। কেউ চাইলেও তাকে আর জাগাতে পারবে না। এক বন্ধুর গুলিতে অন্য বন্ধুর মৃত্যু। এটা কালকে সকালে সংবাদপত্রের শিরোনাম হিসেবে থাকবে। কেমন হবে রাফাত বিষয়টা? মেয়র সাহেব, অনেক সময় হয়েছে, আমি আর আপনাকে বেশি সময় দিতে পারবো না। আপনি প্রস্তুত হন মৃত্যুর জন্য। কে মারবে আমায়? তুমি রাফাত, যে কিনা এখন করোনায় বেঁচে আছে। আসিফ, রাফাতকে মেরে দাও, আমি একটু সিগারেটটা টেনে আসি। আসিফ নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে, এক চুল পরিমাণ নিজের অবস্থান ত্যাগ করে না। মেহরাব সাহেব ঠিকই সিগারেট জ্বালিয়েছেন, কিন্তু আসিফ এখনও রাফাতকে কিছু বলেনি। কি হলো আসিফ, মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? রাফাতকে কিছু বলো। চাপ নিয়েন না মেয়র সাহেব, আসিফ আমাকে কোনো অবস্থায় মারবে না। সে তো আমার বুদ্ধিতেই আপনাকে এইখানে নিয়ে এসেছে। মানে কি বলতে চাচ্ছ তুমি? মানেটা না হয় আমি বলি। রাফাত ভাইয়ার আন্ডারে আমি অনেকদিন যাবৎ কাজ করি। এটা আমি আর আমার লোকেরা ছাড়া আর কেউ জানে না। গত 1 মাস রাফাত ভাই শহরের বাইরে একটা মিশনে ছিল, যার কারণে কেউ তাকে দেখতে পায়নি। শুধু আমি জানতাম ভাই কোথায় ছিল। গতকাল আমরা দুজনে মিলে একটা গেম খেলি, যেটাতে আপনি ভুল করে পা দিলেন, আর আজকে এখানে দাঁড়িয়ে আছেন। এখন মৃত্যুর জন্য প্রস্তুত হন। আসিফের হাতে থাকা G18টা সে মেহরাব সাহেবের কপাল বরাবর তাক করে।
অন্য দিক থেকে রাফাতের পিস্তলটাও মেহরাব সাহেবের দিকে তাক করা। দুই দিক থেকে দুটো পিস্তল, মৃত্যু যেন অতি নিকটে। মেহরাব সিগারেটে একটা টান দিয়ে চেয়ারে পায়ের উপর পা তুলে আরাম করে বসে আছে আর শব্দ করে হাসছে, যেই হাসিটা এই গোডাউনের ভিতরই রয়ে যাবে। রাফাত অবাক হয় মেহরাবের এমন হাসি দেখে। সে চিন্তা করে, কি কারণে মেহরাব এমন একটা পরিস্থিতিতে হাসছে? মনের ভিতর কি মৃত্যুর ভয় কি 1%ও নেই? কি হলো, আপনি এমনভাবে হাসছেন কেন? রাফাত যেমন কোনো কারণ ছাড়া হাসে না, ঠিক তেমনই মেহরাবও কোনো কারণ ছাড়া হাসে না। কারণ তো অবশ্যই একটা আছে। ও, আমাকে কফি করা, তাই না? কপি না, এটা নিজে কিছু বলার। আচ্ছা রাফাত, তুমি কি জানো তোমার বাবা যে আসল মিস্টার 440? আমি আমার বাবার সম্পর্কে সব জানি, কিন্তু আমার বাবাকে যে খুন করেছে সেটা রহস্য এখনো উদ্ঘাটন করতে পারি। আমি যদি তোমার বাবার খুনিকে বের করে দিই তাহলে কি তুমি আমাকে ছেড়ে? আমি জানি আমার বাবা ঢাকা শহরের কিং ছিল, কিন্তু তার বেস্ট ফ্রেন্ড বেইমানি করে আমার বাবাকে মেরে আমার মাকে নিয়ে চলে গিয়েছে। সে সময় আমার বয়স ছিল 4 বছর। এতটুকুই জানতে আমার সময় লেগেছে 17 বছর। আর আসল খুনিকে এটা জানতে আমার বেশি সময় লাগেনি। মেহরাব সাহেব, আপনি নিজেকে যতই লোকান না কেন, এই রাপাতের সামনে সবাই ধরা পড়ে যায়। আপনিও ধরা পড়ে গেছেন। মানেটা খুব সোজা। আপনি আমার বাবাকে মেরে আমার মাকে নিয়ে চলে আসেন আর বিয়ে করে সুখে শান্তিতে সংসার করেছেন। আপনার বেঁচে থাকার কোনো অধিকার নেই। রাফাত, আমার কথাটা শুনো। পরপর 4টা বুলেট রাফাতের পিস্তল থেকে বের হয়, আর পাশ থেকে আসিফের পিস্তল থেকেও 4টা বুলেট বের হয়। মেহরাবের সারা শরীর লাল রক্তে রক্তিম হয়ে গেছে। চেয়ারে হেলান দেওয়া অবস্থাতেই তার মৃত্যু হয়। খুনটা নিজে হাতে না করলেও পারতেন। মেয়েলি কণ্ঠে কেউ কথাটি বলে। রাফাত পিছনে ফেরে। নাইট ক্লাবে পরিচয় হওয়া মেয়েটা দাঁড়িয়ে আছে। রাফাত নামটা মনে করার চেষ্টা করলো। কি যেন মেয়েটার নাম? পাশ থেকে নিচু স্বরে আসিফ, মেয়েটার নাম রিমি। রাফাতের মনে পড়েছে। রিমি রাফাতের দিকে এগিয়ে আসছে, তার পিছনে কেউ আছে, কিন্তু সেটা কে চেহারা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। রিমি যখন রাফাতের অতি নিকটে, তখনই রিমির পিছন থেকে সেই ব্যক্তিটা বেরিয়ে আসে। আগন্তুকটা যখন রাফাতের সামনে এসে দাঁড়ায়, রাফাত অবাক হয়ে কিছুটা জোরে বলে, শ্রাবণী, তুমি এখানে কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি নিয়ে এসেছি। তুমি এখানকার ঠিকানা পেলে কিভাবে? তুমি সব সময় অন্যকে রহস্যের মধ্যে ফেলে রেখেছো। আজ না হয় আমি তোমাকে রহস্যের ভিতর রাখছি। রহস্য 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 কবে যে সে? আমি গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা। কিছু মাস আগে ঢাকায় আমার পোস্টিং হয়। ঢাকায় আসার সাথে সাথে একটা বড় কেস সামনে চলে আসে। কেসটা সম্পূর্ণ করলে অনেক বড় পদে প্রমোশন হয়ে যাবে। তাই কেসটা নিয়ে ঘাটাঘাটি করে জানতে পারি আন্ডারগ্রাউন্ডের কিং রকি ভাইকে ধরতে হবে। কিন্তু কে রকি ভাই, কেমন তার চেহারার গঠন, কিছুই জানি না আমি। সেই লক্ষ্যে সামনে এগোচ্ছি, তখনই রাফাতের সাথে পরিচয় হয় এক নাইট ক্লাবে। তোমাকে নিয়ে আমার ভিতর অনেক সন্দেহ কাজ করছে, তাই তোমার সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারি আন্ডারগ্রাউন্ডের কিং রকি ভাইয়ের আরও কিছু নাম আছে, তার মধ্যে রাফাত অন্যতম। এতটুকু বলে থামে রিমি। রাফাত মনোযোগ দিয়ে শুনছে রিমির কথাগুলো আর মুচকি মুচকি হাসছে। মেয়েটা যে এক রাতের পরিচয় এত দূর চলে আসবে ভাবতে পারেনি রাফাত। গোয়েন্দা বিভাগের অফিসাররা সাধারণত এমনই হয়, যখন তখন যে কাউকে সন্দেহ করে ফেলতে পারে। রিমি ভিতরের দিকে লম্বা একটা শ্বাস নিয়ে আবার, শ্রাবণীর সম্পর্কে আমার মামাতো বোন হয়। তোমার সম্পর্কে জানার জন্য শ্রাবণী আমাকে অনেক সাহায্য করেছে, তাই আজকে আমি এতদূর চলে এসেছি। রাফাত একটা সিগারেট জ্বালায়। ধীর গতিতে শ্রাবণীর পাশে দাঁড়িয়ে, তার রিমি, তুমি কি আমাকে এখন ধরে থানায় নিয়ে যেতে এসেছো? যদি এমনটা ভেবে থাকো তাহলে সেটা কখনোই সম্ভব হবে না। এই রাফা যদি না চায় তাহলে থানা কেন, মহা থানায় আমাকে নিয়ে যেতে পারবে না। রিমি, তুমি নিশ্চয়ই নাসির খানকে চেনো।
যে তোমার উপরস্থ অফিসার, তাকে যে আমার কথা বলবে, দেখবে তোমার প্রমোশন এমনিতেই বেড়ে যাবে। তিনি খুব ভালো করেই রাফাতকে চিনে। আমি এখানে কাউকে গ্রেপ্তার করতে আসিনি, এসেছে একটা কারণে, যেটা না বলাই শ্রেয়। রিমি গিয়ে আছিফের হাতটা ধরে। আছিফ রাফাতের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। রিমি গোডাউনের দরজার দিকে যেতে শ্রাবণীকে উদ্দেশ্য করে বলতে থাকে, আমি আমারটা নিয়ে যাচ্ছি, তুই তোরটা নিয়ে তাড়াতাড়ি চলে আয়। হাসতে হাসতে কথাটা বলে রিমি আছিফকে নিয়ে চলে যায়। রাফাত হাত থেকে সিগারেটটা ফেলে দেয়। সে জানে শ্রাবণী সিগারেটের ধোঁয়া একেবারে সহ্য করতে পারে না। শ্রাবণী রাগী মুড নিয়ে দাঁড়িয়ে আছে। রাফাত মুচকি হাসে। ভালোবাসার মানুষটা রাগ করলে সেই রাগ ভাঙতে কতটাই না ভালো লাগে, সেই অনুভূতিটা হয় আকাশ ছুঁই পরিমাণ। আমার বাবুটা কি রাগ করেছে নাকি? থাক থাক, আর কথা বলতে হবে না। যাকে খুশি বিয়ে কর, তাতে আমার কি? জানিস, মেয়েটা দেখতে ভীষণ সুন্দরী, চোখ দুটো মায়াবী আর ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতো। ওকে দেখে মনে হয় যেন স্বর্গ থেকে পরি নেমে এসেছে। থাক থাক, এসব আমাকে শোনাতে হবে না, কাজ চলে যায়। কেন গাজলে কেন? তুই তো আগে আমাকে নিয়ে এইভাবে প্রশংসা করতি, তাই তোর মুখে অন্য কারোর প্রশংসা শুনতে আমার ভালো। আমি জানি তো তুই খুবই হিংসুটে। আমি তো তোকে নিয়ে এমনি এমনি প্রশংসা করতাম। আসলে তো তুই তো পেতনির মতো দেখতে। হয়েছে, যা, আমার সাথে কথা বলতে হবে। ওই রাগ করছিস কেন? তোর সাথে কথা না বলে থাকবো কি করে? কেন? তুই তো স্বর্গের পরীকে পেয়ে গেছিস, তার সাথে কথা বল। তার সাথে তো কথা বলবোই, কিন্তু শুধু ওই স্বর্গের পরীকে দিয়ে আমার পোষাবে না। আমি তোকেও বিয়ে করব, আমার একটা পেতনিও চাই। দরকার নেই, আমি সতীনকে নিয়ে সংসার করতে পারবো না। কেন? আমি সেকেন্ড হ্যান্ড জিনিস পছন্দ করি না, আর আমি আমার ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে শেয়ার করতে। তাহলে এখন কি করব আমি? আমার যে তোকেও চাই। আমাকে চাই মানে? তুই কি আমাকে ভালোবাসিস? ভালোবাসি তো। দেখ, আমি তোর কাছে পেতনি হতে পারি, কিন্তু এই পেতনিকে পাওয়া এত সস্তা নয়। জানি তো এই পেতনিটা অনেক দামি। পুরো পৃথিবীতে তুই ছাড়া আর একটি পেতনিও খুঁজে পাওয়া যাবে না। এবার কিন্তু তুই আমাকে ইনসাল্ট করছিস। এই ভুল বুঝিস না প্লিজ, আমি তোকে ইনসাল্ট করছি না। আসলে আমি তোকে একটা জিনিস বোঝাতে চাইছি, তুই বুঝিস না কেন বল? কি বুঝবো? তুই তো জানিস আমি বেশি প্যাচালো কথা জানি তো, তুই তো এই চ্যানেলের অ্যাডমিন, সবসময় ঝগড়া করিস। সেটাই, যা বলার সরাসরি বল। জানিস, আমি না তোর অনেক বড় ফ্যান। তোর চ্যানেলের গল্পগুলো শুনে আমি তোর প্রেমে পড়ে যাই। ও তাই নাকি? বিয়ে করবি আমাকে? না, ওই স্বর্গের পরীকে বিয়ে কর। একটা কথা বলবো? আমি তোকে বললাম না অনেক কষ্ট করে একটা পরীকে পটিয়েছি? বললি তো। তো আমার সেই পরীটাকে জানিস তুই? আমি বিশ্বাস করি না। প্লিজ বিশ্বাস কর। এই দেখ, আমার মাথায় হাত রেখে বলছি। এইভাবে বললে আমি বিশ্বাস করব না। আমার মাথায় হাত রেখে বল। ওকে ওকে, এই নে, তোর মাথায় হাত রেখে বলছি, সে পরীটা তুই। আমি শুধু তোকেই ভালোবাসি। তাহলে আমাকে এতক্ষণ হ্যাজাল। তোকে হ্যাজাতে আমার যে খুব ভালো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু পাগলি, আই লাভ ইউ টু। দুজন দুজনকে পবিত্র ভালোবাসার আবেশে জড়িয়ে ধরে। রাফাত আর শ্রাবণীর ভালোবাসার বন্ধন বেঁচে থাকবে চিরকাল। মৃত্যু যেন তাদের আলাদা করতে। ফুলের পাশে ভ্রমর যেমন মধুর লোভে ঘোরে, ফুরালে মধু ভ্রমর আবার সরে যায় দূরে। তেমন ভালোবাসার কিছু গতিকভু নয়, সে ভালোবাসার পেছনে স্বার্থ যদি রয়। ভালোবাসা কি? তপ্ত মরুর বালুর শিখা।
ভালোবাসা কি? নদীর স্রোতে ভাসমান কোনো ভালোবাসা কি? ভেসে আসা কোনো সুখের ভেলা। ভালোবাসা কি? দুঃখের মাঝে হাসি মিশ্রিত কান্না। ভালোবাসা কি? কোনো এক অজানা ঠিকানা। ভালোবাসা কি? ভালোবাসা সংজ্ঞা কি এমনভাবে রহস্যের আড়ালে লুকিয়ে থাকবে যেমনভাবে আকাশে মেঘ জমা হলে সূর্য লুকিয়ে থাকে? ভালোবাসা তো মানুষের জীবনে দুইবার আসে, কিন্তু প্রেম তো বারে বারে আসে। হয়তো কোনো একদিন ভালোবাসার ব্যাখ্যা জানা হবে।